নিজের প্রেমিকার সাথে সৎবোনের বিয়ে হতে দেখছে অষ্টাদশী মেয়েটি। তার দুই নেত্র পল্লব থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রুজল। বিয়েতে আমন্ত্রিত মেহমান বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। কেউ হয়তো ভাবছে বিয়ের মতো আনন্দময় একটি অনুষ্ঠানে মেয়েটি কাঁদছে কেন। আবার কেউ হয়তো মেয়েটির চেহারার ক্ষত আর কালশিটে দাগের জন্য আর চোখে তাকিয়ে আছে। ক্ষত আর কালশিটে দাগগুলো থাকারই কথা। সৎ ভাইয়ের হাতে কম মার তো আর কপালে জুটেনি। কিন্তু ভাইয়ের ক্ষতগুলো অপেক্ষা বন্যার হৃদয়ের ভিতরের ক্ষতটা যে আরো গভীর। লহমায় তার প্রেমিক অন্য কারো হয়ে গেল। শাবাব এখন তার সৎবোন জুইয়ের বর। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বন্যার। অমানিসা রাত, চারদিকে ঘোর অন্ধকার। নিস্তব্ধ গভীর রাতে দোতলা বাড়ির ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বন্যা। তার দৃষ্টি সুদূর অন্তরিক্ষে স্থির। চোখের কার্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা অশ্বতরল গড়িয়ে পড়ছে। শাবাব জিজ্ঞেস করলো, এই সময় তুমি ছাদে কি করছো? কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই চমকে ওঠে বন্যা। পেছনে ফিরে শাবাবকে দেখতে পায়। তার পরনে এখনো বিয়ের শেরওয়ানি। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। বন্যা তার মুখের দিকে তাকিয়ে ভাবে, তার তো চোখ মুখের অবস্থা এমন হওয়ার কথা নয়, উল্টো খুশি হওয়ার কথা। যতই হোক, আজ তার বিয়ে হয়েছে। সে যা চেয়েছে তাই তো হয়েছে। আজকে শাবাব আর জুয়ের কাবিন পড়ানো হয়েছে। জুইকে নিয়ে যাওয়া হয়নি আর শাবাবকেও যেতে দেয়া হয়নি। বন্যাদের বাড়িতেই তাদের বাসর ঘর সাজানো হয়েছে। শাবাব পুনরায় তার প্রশ্ন ছুড়ে দেয় বন্যার দিকে। ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, এই প্রশ্ন তো আমার করার কথা। আজ তোমার বাসরাত, অথচ তুমি তোমার বউ ঘরে রেখে ছাদে চলে এসছো। বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে শাবাবের দিকে তাকায়। শাবাব কি বলবে বুঝতে না পেরে আমতামতা করা শুরু করে। সে কিভাবে বন্যাকে বোঝাবে যে এই বিয়ে সে মানতে পারছে না। অবশ্য না মেনেও কোনো লাভ নেই, এটাই তাদের নিয়তি। বন্যা শাবাবকে আমতামতা করতে দেখে কথা ঘোরানোর চেষ্টা করে। একটা তত্ত্ব শ্বাস ছেড়ে বলতে শুরু করে, জুই এখন তোমার স্ত্রী শাবাব। জুইকে বিয়ে যখন করেই নিয়েছো, স্ত্রীর মর্যাদা দিতে কি সমস্যা? ভালো থেকো নিজের স্ত্রীকে নিয়ে। ভুলে যেও বন্যা নামের কেউ তোমার জীবনে ছিল। শেষ কথাটুকু বলতে বন্যার কণ্ঠ কেঁপে ওঠে। শাবাবের প্রত্যুত্তরের অপেক্ষা না করে বন্যা সেই স্থান ত্যাগ করে উদ্যত হয়। দুই কদম গিয়ে আবার পিছনে ফিরে তাকায়। কাঁপা কাঁপা গলায় বলল, ভালোবাসার সাহস যেভাবে দেখিয়েছিলে, ভালোবাসাকে নিজের করার জন্য যদি একটু সাহস দেখাতে, তবে আজ হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো। বন্যা নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। বন্যার বলা কথাটা ভুল নয়। শাবাব চাইলে আজকের গল্পটা অন্যরকম করতে পারত, কিন্তু সে আর অপারক। সারা রাত এপাশ ওপাশ করে ভোরবেলায় বন্যার চোখে ঘুম ধরা দেয়। কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি। সৎমায়ের ককর্ষ কণ্ঠস্বর কানে যেতেই দ্রুত বিছানা ছাড়ে সে। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার কপাল ভাঁজ পড়ে। বিয়ে তো কাল হয়ে গেল, তাহলে আজ আবার এত আয়োজন কিসের? সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় তার বাবা বারেক সাহেব। বন্যাকে দেখে তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেন বারেক সাহেব। যা, এটা পরে তৈরি হয়ে নে। বন্যা কাঁপা কাঁপা হাতে শপিং ব্যাগটা হাতে নিয়ে দেখে ভেতরে একটা লাল জামদানি শাড়ি। কিন্তু এই শাড়ি তাকে কেন পরতে বলা হচ্ছে তা বন্যার মাথায় ঢুকছে না। বারেক সাহেব বন্যাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তেতে ওঠেন। বন্যা কী করবে ভেবে পায় না। বাবাকে রাখতে দেখে সে আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে যাওয়ার জন্য পিছনে ফিরতেই সৎ ভাই জায়েনকে দেখতে পায়। বন্যা মাথা নিচু করে জায়েনকে পাশ কাটিয়ে চলে যায়। ওদিকে বারেক সাহেব আজ মহা খুশি। মেয়ে নামের এই বোঝা এবার তার ঘাড় থেকে নামবে বলে কথা। জায়েন বাবার দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলে, বাবা, ওর বিয়ে দেব ভালো কথা, কিন্তু তাই বলে। জায়ান তার কথা শেষ করতে পারে না। তার আগেই বারেক সাহেব বলতে শুরু করেন, যা হচ্ছে হতে দে তো। যত তাড়াতাড়ি আপদ বিদেয় হবে ততই ভালো। বন্যা নিজের ঘরে প্রবেশ করে দেখে সেখানে আগে থেকেই জুই এসে দাঁড়িয়ে আছে। বন্যাকে ঘরে আসতে দেখে জুই মুখে বাঁকা হাসির রেখা টানে। বন্যার দিকে এগিয়ে যায়। কিরে, খুব শখ ছিল না শাবাবের বৌভার? বামন হয়ে চাঁদ হাতে দিতে গিয়েছিলি, চাঁদ তো পেলি না, উল্টো পুরো বর জুটলো কপালে। কথাটুকু বলে জুই ঘর কাঁপিয়ে হাসি দেয়।
লাল জামদানি শাড়িতে সাজানো হয়েছে বন্যাকে। এক হাত লম্বা ঘোমটা দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে তাকে। আর তার পাশে তাদের এলাকারই এক 40 ঊর্ধ্ব মাতাব্বর। বন্যা নীরবে নিজের চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। কাজী সাহেব তাকে কবুল বলতে বললে সে মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে। ওদিকে শাবাব অসহায় দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আছে। সে চেয়েও পারছে না বন্যার জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে। একটি মহিলা এসে বলল, বিয়ে বন্ধ করো, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। এক মেয়েলি কণ্ঠস্বরে বিয়ের আসরে উপস্থিত সকলে মধ্যবয়স্ক মহিলাটির দিকে তাকায়। মহিলাটির পিছনে একজন মধ্যবয়সী পুরুষও রয়েছে। বন্যার কাছে মহিলাটির কণ্ঠস্বর খুব চেনা লাগলো বিধায় নিজের হাত দিয়ে ঘুমটা সরিয়ে ফেলল। মানুষটাকে দেখে তার মনে একটু আশার ফুল ফুটল। এক ছুটে মহিলাটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। খালামণি তুমি এসছো, প্লিজ খালামণি আমাকে বাঁচাও, এই বিয়ে তুমি ভেঙে দাও। বন্যা আটকা আটকা গলায় কথাটুকু বলে আবার কেঁদে দেয়। রাত প্রায় 12টার কাছাকাছি। ঘুমের ভিতরে বন্যা কি যেন বিড়বিড় করছে। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হঠাৎ ভয়ার্ত কণ্ঠে না শব্দ করে বন্যা লাফিয়ে ওঠে। জোরসোরো হয়ে হাঁটুতে মাথা গুজে থরথর করে কাঁপতে শুরু করে। আজ আবারও সেই একই স্বপ্ন দেখেছে। স্বপ্ন বুঝে এতটা বিভীষিকাময় হয়। খট আওয়াজ করে তার ঘরের জানালা খুলে যায়। বাহিরে ঝড় বইছে, কালবৈশাখী ঝড়। বন্যা ধীর পায়ে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে আসা ঝোড়ো হাওয়ায় তার কোমর সমান চুলগুলো উঠতে থাকে। পরনে তার ছায়ারঙা তাঁতের শাড়ি। শাড়িটা তার খালামণির। আজকে সে তার খালামণি খালুর সাথে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ঢাকায়। তার খালাখালুর নিজের সন্তান নেই বিধায় বন্যার প্রতি তাদের আলাদা স্নেহ কাজ করে। বন্যার বিপদ জেনে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যায়। বন্যা এক দৃষ্টিতে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ঝড়ের বেগ কমে গেছে, বৃষ্টি কমেনি। এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি বন্যার খুব পছন্দের ছিল, কিন্তু এখন তা অপ্রিয়, ভীষণ অপ্রিয়। এমনই এক বর্ষণের রাতে প্রিয় মানুষটি তার সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করেছিল। এখন সবই স্মৃতি। হঠাৎ আজকে অনেকদিন পর বন্যার বৃষ্টি বিলাসের ইচ্ছে জাগলো। কিছু না ভেবে সোজা ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। 4 তলা বিল্ডিং, বন্যারা থাকে 3 তলায়। ছাদে এসে বন্যা বেশ বুঝতে পারে বাড়িটা অনেক পুরনো। ছাদের অনেক জায়গায় শেওলা পরে পিচ্ছিল হয়ে আছে। ছাদে রেলিং দেয়া নেই। ততক্ষণে বন্যা বৃষ্টির পানিতে ভিজে একাকার। হুট করে তার মনে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয়ার ইচ্ছে ডানা বাঁধতে শুরু করে। ধীর পায়ে হেঁটে ছাদের শেষ কিনারায় চলে আসে। আর এক পা এগোলেই হয়তো বন্যার এই ছোট্ট জীবনের আয়ু আরেকটু কমে যাবে। কিন্তু বন্যার সেই মনস্কামনা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। হ্যালো মিস, আর এক পা এগোলে ছাদ থেকে নিচে না, সোজা উপরে চলে যাবেন। উপরে বলতে উপরওয়ালার কাছে। হঠাৎ এক পুরুষালী কণ্ঠে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু না ভেবে কণ্ঠস্বর অনুসরণ করে পেছন ফিরে পা পিছলে পড়ে যেতে নেয়। বন্যাকে বেসামাল দেখে লোকটা তড়িঘড়ি করে এসে এক হাত দিয়ে বন্যার বাম হাত চেপে ধরে আর অন্য হাত যায় বন্যার কোমরে। আকস্মিক ঘটনায় বন্যা হতভম্ব। নিজেকে সামলে নিতে কিছুটা সময় লেগে যায় তার। যখন নিজের অবস্থান বুঝতে পারে, এক ঝটকায় লোকটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আগে পিছনে না ভেবে ভূ দৌড় দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এদিকে লোকটা হা করে বন্যার কাজকর্ম দেখে গেল। মেয়েটা কোনোভাবে তাকে ভূটুত ভেবে নেয়নি তো। নিজেকে আশ্বস্ত করতে লোকটা নিজের 2 হাত দিয়ে নিজের চেহারার গঠন বোঝার চেষ্টা করে। না, তার চেহারা একদম সুন্দর স্বাভাবিক মানুষের মতোই। তাহলে মেয়েটা এভাবে তার থেকে ছিটকে পালিয়ে গেল কেন? বৃষ্টির বেগ ততক্ষণে কমেছে। লোকটা এতক্ষণ ছাদের এক কোণায় বসে আপন খেলে টুপটাপ বৃষ্টি পড়া দেখছিল। যেখানে বসেছিল সেখানে মাথার উপর টিনের ছাউনি থাকায় সে ভিজে যায়নি। কিন্তু আগন্তুক মেয়েটার হাবভাব তার সুবিধার লাগেনি। তাই তো মেয়েটা যখন ছাদের কিনারায় চলে যায়, সেও তার পেছনে গিয়ে দাঁড়ায়, যার জন্য তাকেও বৃষ্টির পানি মাথায় লাগাতে হলো। লোকটা নিজের ডান হাত দিয়ে চুলে পরপর 2 বার ঝাড়ি দিয়ে বিড়বিড় করে, একটা ধন্যবাদ অন্তত আমার প্রাপ্য ছিল বৃষ্টিকন্যা। গ্রীষ্মকাল বন্যার খুব অপ্রিয়। এই সময় একদিকে যেমন গরম পড়ে, তেমনি অন্যদিকে সময়ে অসময়ে কালবৈশাখী ঝড়ের অত্যাচার। এই তো আজ সে তার খালু মাধার সাহেবের সাথে বেরিয়েছিল জামা কাপড় কিনতে।
আসার পথে মাজহার সাহেব বললেন তার জরুরি কাজে অফিসে যেতে হবে। বাসার সামনে বন্যাকে নামিয়ে দিয়ে তিনি রিক্সা নিয়ে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। এমন সময় শুরু হলো তুমুল বৃষ্টি। রিক্সা থেকে নেমে শুধু রাস্তা পার হয়েছে, তাই একদম ভিজে চুপচুপে হয়ে গিয়েছে বন্যা। বন্যার একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে, কিন্তু দোতলা পর্যন্ত উঠে সে পড়ল আরেক অস্বস্তিকর পরিস্থিতিতে। উপর থেকে একটা লোক হাতে ফোন চাপতে চাপতে নিচে নেমে আসছে। বন্যা নিশ্চিত এটা কালকের সেই ছেলেটা, যদিও কাল সে লোকটার চেহারা পরিষ্কারভাবে দেখেনি, তবুও আবছা আবছা ভাবে লোকটার মুখের কাঠামো তার মনে আছে। কি এক অস্বস্তিকর মুহূর্তে সে পড়ল। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটা করছে। কেন যে কাল সে এমন একটা পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাতে গেল? লোকটা নিজের মনে ফোন চাপতে চাপতে নামছে। বন্যার মনে হলো লোকটা বোধহয় তাকে চিনতে পারেনি, ভেবে হাফ ছেড়ে বাঁচল। লোকটা যে মুহূর্তে তাকে পাশ কাটিয়ে নিচে নামতে লাগলো, সে ভাবলো এই সুযোগে কেটে পড়ি। যেই ভাবা সেই কাজ, দিল এক দৌড়। কিন্তু তার সেগরে বালি, আবারও সেই পুরুষালী কণ্ঠস্বর। এই যে মিস। বন্যা থামলো, কিন্তু পরক্ষণেই লোকটার ডাক তোয়াক্কা না করে ভূ দৌড় দিতে পা বাড়ালো। বৃষ্টিকণা দাঁড়ান। বন্যার এবারেও পালানোর পরিকল্পনা সফল হলো না। কি যেন ছিল এই ডাকটায়, যা উপেক্ষা করার সামর্থ্য বন্যার নেই। বন্যা যে জায়গায় ছিল সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এদিকে লোকটা নিজের ঠোঁট কামড়ে হাসছে। বন্যাকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে সে কী সুখ পেল তা শুধু সেই জানে। বন্যাকে এক পলক আপাতমস্তক দেখে নিল, তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। বন্যা যে সিঁড়িতে দাঁড়ানো, লোকটা তার 2 সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। এক দৃষ্টিতে কিছুক্ষণ বন্যার মুখের দিকে তাকিয়ে অতি নিচু স্বরে বলল, মায়াবী। লোকটার মুখে এই একটা শব্দ শুনে বন্যার পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠল। লোকটার অভিব্যক্তি বুঝতে লোকটার দিকে তাকালো। সাথে সাথে লোকটার চোখে চোখ পড়ল বন্যার। সে চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্যি বন্যা দেখাতে পারল না। পরক্ষণেই আবার চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। এবারেও লোকটা ঠোঁট কামড়ে হাসলো। কিছুক্ষণ বন্যার মুখের দিকে তাকিয়ে থেকে কী যেন ভেবে নিজের প্যান্টের পকেটে হাত দিল। পকেট থেকে কিছু একটা বের করে বন্যার সামনে হাঁটু গেড়ে বসলো। বন্যা কি করবে ভেবে না পেয়ে 2 সিঁড়ি উপরে গিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা ভ্রুকুচকে এক পলক তার দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে উঠে দাঁড়ালো। 2 সিঁড়ি উপরে উঠে আবারও বন্যার সামনে হাঁটু গেড়ে বসলো। এবার বন্যাকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে পকেট থেকে বের করা নূপুরটা বন্যার ডান পায়ে পরিয়ে দিল। বন্যা চোখ গোলগোল করে ঘটনা হজম করার চেষ্টা চালাচ্ছে। পায়ের নূপুরটা দেখে সে কিছু আঁচ করতে পারল। নূপুরটা বন্যারই, বন্যার মায়ের শেষ স্মৃতি। আজ সকালে তার খেয়াল হয় তার ডান পায়ের নূপুরটা নেই। তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেও নূপুরের নৌ খুঁজে পেল না। এবার তার কাছে বিষয়টা পরিষ্কার। কাল রাতে হয়তো তার পা থেকে নূপুরটা খুলে গিয়েছিল, সে টের পায়নি। একবার ভাবলো লোকটাকে ধন্যবাদ দিবে, কিন্তু কাল রাতে তার করা বোকামির কথা মনে পড়তেই সে গুটিয়ে গেল। লোকটা তার ব্যাপারে কি ভেবেছে কে জানে। তার চেয়ে বরং মানুষটাকে এড়িয়ে যাওয়াই ভালো। বন্যার কিছু না ভেবে দৌড়ে উপরে উঠে গেল। এদিকে লোকটা বন্যার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এবারেও আমার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল মিস। আপনি কি কোনোভাবে উসাইন বোল্টকে টেক্কা দেওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন? লোকটা নিঃশব্দে হাসলো। বাম হাত দিয়ে নিজের মাথার পেছনটা চুলকে এবার একটু শব্দ করেই হাসলো। আবারও বিড়বিড় করে বলল, প্রথম দেখায় ভেবেছিলাম আপনার হয়তো উপরওয়ালার কাছে যাওয়ার খুব তাড়া, কিন্তু না, এখন বুঝলাম আপনার উপরওয়ালার কাছে যাওয়ার না, বরং কারো হৃদমাজারে নিজের জায়গা করার তাড়া, একটু বেশি তাড়া। ফোন কানে নিয়ে কপাল কুঁচকে নিজ অফিসের ডেস্কে বসে আছে শাবাব। ফোনের ওপাশে জুয়ের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে সে বিরক্ত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। না পেরে কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। সে বেশ ভালো করে জানে তার এই কাজের জন্য জুই তার মায়ের কান ভাঙাবে, আর তার মাও তাকে 1000টা কথা শোনাতে উদ্যত হবে। এখন রোজকার সাধারণ ঘটনা এটা। রোজ রোজ জুই ফোন করে বলবে তার এটা চাই ওটা চাই, এমনকি শাবাবের ক্রেডিট কার্ডটা পর্যন্ত সে নিয়ে নিয়েছে। শাবাব মাঝে মাঝে চিন্তা করে জুই কি তাকে বিয়ে করেছে নাকি তার টাকাকে। শাবাবের এমন নিয়তির জন্য এতদিন শাবাব তার মাকে দায়ী ভাবত, কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা তারই। বন্যা তো ঠিকই বলেছিল, সেদিন একটু সাহস দেখিয়ে যদি সে বন্যাকে বিয়ে করে নিত
তাহলে আজ তার জীবন এমন অনির্দিষ্ট দিকে এগোতো না। গোসল সেরে বন্যা গেল রান্নাঘরে। তার খালামণি মহিমা বেগম সেখানে রান্নায় ব্যস্ত। মহিমা বেগম বন্যাকে দেখে মুচকি হেসে নিজের কাজে মন দিলেন। বন্যাও তার সাথে হাতে হাতে কাজ করে দিতে থাকলো। হুট করে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো বন্যার ছোট্ট মস্তিষ্কে। অকপটে প্রশ্নটা মহিমা বেগমকে করেই ফেললো। খালামণি, তোমরা না বিদেশে ছিলে? মহিমা বেগম ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে হেসে জবাব দিলেন। ছিলাম তো, 2 সপ্তাহ হলো দেশে ফিরেছি। এসে থেকে সুযোগ খুঁজছিলাম কবে তোর সাথে দেখা করতে যাব, কিন্তু তোর খালুর নতুন অফিসে জয়েন হওয়ার সাথে সাথে ব্যস্ততা শুরু, তাই আর যাওয়া হয়ে উঠছিল না। আচ্ছা খালামণি, তোমার সাথে বাবার কোনো যোগাযোগ ছিল না? আমাকে যে জোর করে বিয়ে দেয়া হচ্ছিল তা বাড়ির মানুষ ছাড়া কেউ জানতো না। তাহলে তুমি আর খালু কিভাবে জানলে? আমি নিজেই তো তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মহিমা বেগম নিজের কাজে মন দিয়ে ছোট্ট করে জবাব দিলেন। এত জেনে কি করবি বলতো? বিয়েটা যে হয়নি তার জন্য হাজার শুকরিয়া। বন্যার বুঝতে অসুবিধা হয় না তার খালামণি তার থেকে কিছু একটা লুকাতে চাইছেন। আবার প্রশ্ন করতে যাবে তখনই কলিং বেল বাজলো। মহিমা বেগম বন্যাকে তাড়া দিয়ে বললেন, বন্যা যা তো, দেখ কে এলো, বোধহয় তোর খালু এসেছে। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে চলল দরজা খুলতে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার চোখ কপালে উঠল। মানুষটা এখানে কেন এসেছে? দরজা খুলে ছাদের সেই লোকটাকে দেখে অবাকের শেষ সীমানায় বন্যা। ফেলফেল করে লোকটার দিকে তাকিয়ে আছে বন্যা। মনে মনে ভাবছে লোকটা কি কোনোভাবে কাল রাতের ঘটনা খালামণিকে জানাতে এসেছে। খালামণি তাকে আপন সন্তানের মতো ভালোবাসে। তারা যদি জানতে পারে এমন কাজ করতে গিয়েছিলাম তাহলে খুব কষ্ট পাবে। বন্যাকে চোখ গোলগোল করে তাকিয়ে থাকতে দেখে লোকটা দুষ্টু হেসে বন্যার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিস করে বলে, আমি বুঝি দেখতে এতটাই সুদর্শন যে আমাকে চোখ দিয়ে গিলে খেতে চাচ্ছেন মিস? খেতে চাইলে খেতে পারেন, আমার আপত্তি নেই। লোকটা নিজের মুখ সরিয়ে নিয়ে ঠোঁট কামড়ে হাসে। এদিকে তার কথায় বন্যা লজ্জায় লাল নীল হতে শুরু করেছে। কি করে পরিস্থিতি স্বাভাবিক করবে ভাবতে ভাবতে কানে আসে মহিমা বেগমের গলার স্বর। কে এসেছে রে বন্যা? মহিমা বেগম আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বন্যার দিকে এগিয়ে এলেন। লোকটাকে দেখে মহিমা বেগম একগাল হেসে বললেন, আরে আদিত্য, তুমি? আদিত্য নামের লোকটা হালকা হেসে জবাব দেয়, জি আন্টি, বাজারের ব্যাগটা দিতে এলাম। বাজারের ব্যাগ? মহিমা বেগম প্রশ্নসূচক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালেন। মাঝহার সিঁড়ি বেয়ে উঠে আসতে আসতে বললেন, আর বলো না, বয়স হয়েছে, এখন আর বোঝা টানতে পারি না। বাজারে ব্যাগটা নিয়ে আস্তে ধীরে উপরে উঠছিলাম, এমন সময় আদিত্যের সাথে দেখা। ওই নিয়ে এলো ব্যাগটা। আদিত্য হালকা হেসে মহিমা বেগমের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আন্টি ব্যাগটা কোথায়? আদিত্য বলা শেষ হওয়ার আগেই মহিমা বেগম আফসোসের সুরে বলে ওঠেন, দেখেছো কাণ্ড, ছেলেটা কতক্ষণ ধরে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আমরা গল্প জুড়ে দিয়েছি। বন্যা এগিয়ে গিয়ে আদিত্যের উদ্দেশ্যে মিনমিনে গলায় বলল, দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনি পারবেন? বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকায়। আদিত্য তার দৃষ্টি দেখে বলে, না মানে আপনার যে টিকটিকির মতো শরীর, তাতে ভারী ব্যাগ তুলতে পারবেন বলে মনে হচ্ছে না। বন্যা রাগ হচ্ছে খুব। শেষ পর্যন্ত কিনা তাকে টিকটিকি উপাধি দেয়া হলো। বন্যা জোর দিয়ে বলল সে পারবে, তাই আদিত্য তার দ্বিরুক্তি করল না, ব্যাগটা বন্যার হাতে ধরিয়ে দিল। বন্যা কোনো রকমে ব্যাগটা তুলে রান্নাঘরে নিয়ে গিয়ে হাঁপাতে লাগলো। লোকটা ঠিকই বলেছিল, এত ভারী ব্যাগ তোলা তার সাধ্যে নয়। মহিমা বেগমও রান্নাঘরে গেলেন। ব্যাগ থেকে সব বাজার বের করতে করতে বলতে লাগলেন, জানিস তো আদিত্য, ছেলেটা না আমার আর তোর খালুর খুব পছন্দের। যেমন সুন্দর ওর ব্যবহার, চা চালানো তেমনই, পড়ালেখায় ভালো। আমাদের 4 তলার ব্যাচেলরে থাকে। গত 2 বছর ধরে দেখছি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ নিজেই চালায়। আজকালকার ছেলে মেয়েদের দেখেছিস কতটা চালচলহীন, আর সেখানে ওকে দেখে ওর নামে একটা বাজে কথা বলার সাধ্যই কারো আছে বলে মনে হয় না। বন্যা চুপ করে তার খালামনির কথাগুলো শুনল। সকালবেলা ডাইনিং টেবিলে বসে মুখে খাবার পড়ছেন বারেক সাহেব ও তার স্ত্রী জামিনী বেগম, সাথে টুকটাক এটা ওটা নিয়ে কথা বলছেন। এক পর্যায়ে জামিনী বেগমের বন্যার বিষয়টা মাথায় আসে। বন্যাকে যে মহিমা নিয়ে গেল, এবার তার কি করব বললে না তো? বারেক সাহেব বিরক্তি নিয়ে জামিনী বেগমের দিকে তাকান। ওই মেয়ের নাম আমার সামনে নেবে না বলে দিলাম।
আফাজ সাহেব কতগুলো টাকা দিতে চেয়েছিলেন তার হিসেব আছে? কিন্তু ওই মেয়েকে দেখো, বিয়ের দিন ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাবে। পরের বাড়ি কতদিন থাকতে পারে আমিও দেখব। মহিমা আর মাঝহার কতদিন ওকে টেনে বেড়াতে পারে দেখে নেব। যামিনী বেগম কথার মাঝে বলে ওঠেন। তার না হয় হবে, কিন্তু কতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল তার কি হবে? বারেক সাহেব একটু চিন্তা করে আবার বললেন। দেখি আফাজ সাহেবের সাথে আবার একটু কথা বলে সব মিটমাট করা যায় কিনা। জায়ান এতক্ষণ ডাইনিং টেবিলে বসে চুপচাপ তার খাবার খাচ্ছিল আর মা বাবার কথাগুলো শুনছিল। এবার আর সে চুপ করে থাকতে পারলো না, গম্ভীর গলায় বলতে শুরু করলো। বাবা, তুমি তো শুধু ঘাট থেকে বোঝা নামাতে চেয়েছিলে, হয়েছে তাই। বন্যা চলে গেছে, এখনও যেখানে আছে যেভাবে আছে থাকুক না। যামিনী বেগম তেতে উঠে বললেন। থাকলেই হলো, কতগুলো টাকা আমার হাতছাড়া হয়ে গেল। টাকা হলো ঘরের লক্ষ্মী, আর তোরে তো বন্যার জন্য দরদ উঠলে উঠছে কেন রে? জায়ান বিরক্তি নিয়ে একটা নিঃশ্বাস ফেলে খাবার রেখে উঠে যায়। মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করে উপরওয়ালা যেন তার মা বাবার এই লোভী স্বভাবটা চিরতরে মুছে দেয়। বাবা মার লোভের শিকার যেন ওই সরল মেয়েটার না হয়। শুক্রবার দুপুর কেমন যেন ভ্যাপসা গরম পড়েছে। বন্যা সিঁড়ি বেয়ে উপরে উঠছে, উদ্দেশ্য তাদের বাসা। তার পেছন পেছন মাজাহার সাহেব আসছেন। আজ বন্যা তার খালুর সাথে গিয়েছিল ভার্সিটি ভর্তির সব কার্যক্রম শেষ করতে। ভাগ্যিস ভর্তির তারিখ শুক্রবারই পড়েছিল। ঢাকার রাস্তাঘাট এখনও সে চিনে উঠতে পারেনি। শুক্রবার বলে মাজাহার সাহেবের ছুটি ছিল, বিধায় তিনি বন্যাকে নিয়ে গিয়েছিলেন। সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তাটাও চিনিয়ে দিয়ে এসেছেন। বন্যা ঘরে এসে আগে বাথরুমে ঢুকলো গোসল করতে। এটা তার অভ্যাস। বাহির থেকে এলে আগে তার গোসল করতেই হবে। গোসল শেষে তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে আসে বন্যা, হাতে এক বালতি সদ্য ধোয়া জামা কাপড়। গতকাল আলসেমি করে জামা কাপড় না ধুয়েই বেরিয়ে এসেছিল, তাই আজ 2 দিনের জামা কাপড় একদিনে ধুতে হলো। বালতি হাতে পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। তাদের বাসার বারান্দার অবস্থান এমন যে সূর্যের আলো আসেই না। ভেজা কাপড় চোপড় শুকানো তো দূরের কথা, 2-3 দিন গেলে তবে সে কাপড় শুকায়। কিন্তু এভাবে কাপড় শুকানোয় কেমন যেন একটা বিশ্রী গন্ধ আসে জামা কাপড় থেকে। চৌকাঠ পেরিয়ে ছাদে পা দিতেই তার কানে আসে টুংটাং শব্দ। হঠাৎ আসা শব্দে সে চমকে যায়। হাতে থাকা বালতিটা হাত ফসকে পড়ে যায়। বালতি পড়ার আওয়াজ কানে যেতেই আদিত্য তার গিটারের শব্দ তোলা বন্ধ করে বন্যার দিকে তাকায়। বন্যা এই মুহূর্তে আদিত্যকে এখানে আশা করেনি। এতদিনে সে অনেকটাই আন্দাজ করে ফেলেছে লোকটা কখন ছাদে আসে, আর সেই সময়গুলোতে সে যথাসম্ভব চেষ্টা করে ছাদে না আসার। তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আজ শুক্রবার, আদিত্যর ছুটির দিন। দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ছাদে এক কোনায় সামান্য ছায়ায় বসে গিটার বাজাবে, নয়তো ছাদে তার লাগানো গাছগুলোর পরিচর্যা করবে। বন্যার ইচ্ছে করছে এক ছুটে ছাদ থেকে চলে যেতে, কিন্তু তার বেচারা জামা কাপড়গুলোর কি হবে? পরক্ষণে কিছু একটা ভেবে নিচের দিকে তাকায় বন্যা। উপরওয়ালাকে হাজার হাজার শুকরিয়া জানায়। বালতিটা উল্টে পড়েনি, সোজা হয়েই আছে। যদি উল্টে পড়তো তাহলে আবার তাকে সবগুলো ধুতে হতো। আদিত্যর দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢুক গেল বন্যা। কাপা কাপা হাতে বালতিটা হাতে নিয়ে এগিয়ে যায়। একটা একটা করে কাপড় নিয়ে ছাদে টাঙানো রশিতে মেলে দেয়, আর চোখে আদিত্যের দিকে তাকায়। লোকটা এখনও সে আগের মতোই তার দিকেই তাকিয়ে আছে। বন্যার ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে, নয়তো আল্লাহ যেন তাকে হুসেন বোল্টের মতো দৌড়ানোর গতি দান করে। আদিত্য ঠিকই বন্যার মনস্কামনা টের পায়। বন্যার দিকে তাকিয়ে তার সেই বিখ্যাত ঠোঁট কামড়ে হাসাহাসি হাসছে। ভার্সিটির প্রথম দিনটা বন্যার বেশ ভালোই কাটলো। তার সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে তার একমাত্র বান্ধবী আরোহীও তার সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজকে মাজার সাহেব নিজেই বন্যাকে ভার্সিটিতে নিয়ে গিয়েছিলেন, আবার নিয়েও এসেছেন। বন্যা ঘরে এসে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। ভার্সিটিতে যাওয়ার আগে গোসল করে গিয়েছিল, তাই দ্বিতীয়বার আজ আর গোসল করলো না। আজ সকাল থেকে তার গলায় কেমন খুসখুস করছে, তাই দ্বিতীয়বার গোসলের সাহসটা দেখাতে চাইল না। তোয়ালে দিয়ে মুখ মোছার সময় তার চোখ যায় জানালার বাহিরে। বাহিরে কাঠফাটা রোদ উঠেছে। হুট করে বন্যার মাথায় এলো সকালে সে ছাদে ভেজা কাপড় মেলে দিয়ে এসেছিল। ইস, কাপড়ের রং বোধ হয় এতক্ষণে জ্বলে গেছে। বন্যার অপেক্ষা না করে ছুটল ছাদের দিকে।
ছাদে গিয়ে এক এক করে সব কাপড় রশি থেকে নামিয়ে নিজের কাঁধে রাখতে শুরু করে। এমন সময় কোথা থেকে আগমন ঘটল আদিত্য নামক মানুষটার। আদিত্য বন্যাকে এক পলক আপাতমস্তক দেখে দিল এক ধমক। আপনি কি পাগল হয়েছেন বৃষ্টিকন্যা? এই তপ্ত দুপুরে আপনি ছাদে এসেছেন খালি পায়ে? হঠাৎ হওয়া কথার আক্রমণে বন্যা চমকে আদিত্যের দিকে তাকায়। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে সর্বশেষে থাকা তার ওড়নাটা নামানোর উদ্দেশ্যে এক পা এগিয়ে আসতেই আহ বলে আর্তনাদ করে ওঠে। বন্যা যেখানে পা রেখেছিল সেখানেই পড়েছিল একটা অর্ধমৃত মৌমাছি। বিধায় মৌমাছির হুল ফুটল বন্যার পায়ে। আদিত্য আরও এক প্রস্থ ধমক দিয়ে এগিয়ে এসে বন্যার পায়ে হাত দিতে নিলে বন্যার সঙ্গে সঙ্গে কাচুমাচু হয়ে সরে আসে। আদিত্য চোখ গরম করে বন্যার দিকে তাকায়। বন্যা তার দৃষ্টি উপেক্ষা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত পারা যায় প্রস্থান করলো। এদিকে আদিত্য বন্যাকে যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেলল। চোখের চিকন ফ্রেমের চশমাটা ডান হাতের আঙুল দিয়ে ঠেলে আপন মনেই বিড়বিড়ালো। পালিয়ে যাচ্ছেন তো যান, প্রণয়ের অনলে পুড়িয়ে ছাড়খাড় করতে চাচ্ছেন তো বেশ করুন। আমি তো আমার বৃষ্টিকন্যার কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে পারি না। তবে যেদিন আমি পালিয়ে যাব সেদিন আপনিও বিরহের আগুনে পুড়বেন বৃষ্টিকন্যা। গ্রীষ্মকালীন ঋতু তার তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিয়েছে বেশ কিছুদিন হলো। বর্ষার আগমনে গ্রীষ্মের বিবর্ণ প্রকৃতি হয়ে উঠেছে সজল ও কোমল। প্রকৃতি এখন মত্ত হয়েছে সময়ে অসময়ে পৃথিবীর বুকে জল বর্ষণে। তেমনই একটি বর্ষণমুখর দিন। নীল শাড়ি গায়ে জড়িয়ে হাতে নীলরঙা কাচের চুড়ি হাতে বৃষ্টিবিলাসে মত্ত শ্যামকন্যা দুই হাত উঁচু করে ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটা। অনতি দূরে বৃষ্টিকন্যার অগোচরে তার প্রেমিক পুরুষ দু চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যামাঙ্গী তরুণীকে ছুঁয়ে দিচ্ছে নিবিড়ভাবে, যা প্রেমিকের মনে জন্ম দেয় নিষিদ্ধ কিছু বাসনার। সে ঈর্ষান্বিত হয় বৃষ্টির ফোঁটাগুলোর প্রতি। এদিকে বৃষ্টিকন্যা সে তো বৃষ্টিবিলাসে প্রমত্ত হয়ে উঠেছে। প্রেমিক যে ঈর্ষার্য জ্বলে পড়ে যাচ্ছে তা কি সে বোঝে না? মাঝহার সাহেব ও মহিমা বেগম আজ তাদের গ্রামে গিয়েছেন। মাঝহার সাহেবের বড় ভাইয়ের অসুস্থতার কথা জানার পরপরই তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বন্যা তাদের ঢাকার বাসাতেই রয়ে গেল। তার ভার্সিটি আছে। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। দুপুরে ও রাতের খাবার একেবারে বানিয়ে রাখলো। একার জন্য আর কতটুকু রান্না করা লাগে। রান্না শেষ করে ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল সে। কিছুক্ষণ দু চোখ বন্ধ করে সেভাবেই পড়ে রইল। হঠাৎ জানালা গলে আসা দমকা বাতাসে তার শরীর কাঁপন দিয়ে ওঠে। চোখ মেলে জানালার দিকে তাকায়। আকাশে কাজল কালো মেঘ জমেছে। যে কোনো সময় হয়তো বর্ষণ শুরু হবে। বন্যা তত্ত্ব শ্বাস ফেলে হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। ছাদে গিয়ে প্রথমে চোখাচোখি হলো আদিত্যের সাথে। বন্যা আগে থেকে জানতো এমন কিছুই হবে। এখন সে অভ্যস্ত হয়ে পড়েছে। আগের মতো আদিত্য মানুষটাকে দেখা মাত্রই পালাই পালাই করে না সে। কারণ সে বুঝে গিয়েছে যতই সে পালাই পালাই করুক মানুষটা তার পিছু ছাড়বে না। পালাই পালাই স্বভাবটা গেলেও আদিত্যকে এড়িয়ে যাওয়ার স্বভাবটা এখনও যায়নি বন্যার। আসলে আমরা এমনই, যতক্ষণ একজন মানুষ আমাদের আগে পিছে ঘুরতে থাকে আমরা তাকে মূল্য দিই না। কিন্তু মানুষটা যখন হারিয়ে যায় তখন আমরা ঠিকই বলছি সে মানুষটার গুরুত্ব আমাদের জীবনে কতটা। বন্যা কি তবে আদিত্যের হারিয়ে যাওয়ার পরই বুঝবে আদিত্য মানুষটা তার অজান্তেই তার জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে? সব সময়ের মতো আজও বন্যা কাপড় উঠাতে ব্যস্ত, আর আদিত্য হাতে গিটার নিয়ে এক দৃষ্টিতে তার বৃষ্টিকন্যাকে দেখতে মত্ত। ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আদিত্য এখনও তার জায়গায় স্থির হয়ে বসে আছে। বন্যার কাপড় তোলা শেষ। নিচে নেমে আসতে গিয়েও থেমে গেল। এক পলক আদিত্যের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। আজ বেশ বৃষ্টি নামবে, কিন্তু মানুষটা এখনও এভাবে বসে আছে কেন? বাসায় যাবে না? মানলাম তার বৃষ্টি পছন্দ, কিন্তু তাই বলে এই অসময়ে বৃষ্টিতে ভিজবে? বন্যা কিছুক্ষণ আপন মনে আমতা আমতা করতে থাকে। কি করবে সে? আদিত্যকে জিজ্ঞেস করবে? তার কি করা উচিত? নিজের মনের সাথে কিছুক্ষণ যুদ্ধ করে বন্যা নিজের মনকে ধাতস্থ করে নেয়। কয়েক মুহূর্তের জন্য নিজের সকল সংকোচ মাটি চাপা দিয়ে প্রশ্ন করেই বসে, আপনি বাসায় যাবেন না? বৃষ্টি নামবে তো। আদিত্য বন্যার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। চোখে চোখ পড়তেই বন্যা নিজের দৃষ্টি নামিয়ে নেয়। আদিত্যর এই চোখের গভীরতায় একবার ডুব দিলে আর বের হতে পারবে বলে তার মনে হয় না।
বন্যা আদিত্যর প্রত্যুত্তরের আশায় চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মানুষটার কোনো প্রত্যুত্তর নেই। বন্যা চোখ উঠিয়ে আদিত্যর দিকে তাকায়, আবারও তাদের চোখাচোখি হয়। মুহূর্তেই বন্যা তার দৃষ্টি সরিয়ে ফেলে। ছাদের মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে রিনরিনে গলায় আদিত্যের উদ্দেশ্যে বলে, বৃষ্টি নামবে, বাসায় যান। এই অসময়ে বৃষ্টিতে ভিজবেন না, জ্বর বাঁধবে। বন্যা চলে গেল। আদিত্য তার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। মেয়েটার তার দিকে খেয়াল আছে তাহলে। বন্যা ঘরে এসে কাপড়গুলো নির্দিষ্ট স্থানে রাখে। হুট করে তার চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নায়। মিউয়ে যাওয়া চেহারা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় আয়নার দিকে। কিছুক্ষণ এক দৃষ্টিতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। হরিণীর ন্যায় টানা টানা চোখ তার। চোখের পাতাগুলো অতি দীর্ঘ, গোলগাল চেহারা, খাড়া নাক, মুখের গড়ন মন্দ না, তবে রংটা একটু চাপা। বন্যা আপন মনে বিড়বিড় করে, সে আদিত্যর চোখে যেমন মায়াবী, আসলে কি সে মায়াবী, নাকি স্বভাবের মায়ের ভাষ্যমতে কুৎসিত? না, সে কুৎসিত না। আল্লাহ তাআলার কোনো সৃষ্টি কুৎসিত নয়। তাহলে মানুষ কেন মানুষের মধ্যে সুন্দর কুৎসিত ভেদাভেদ সৃষ্টি করে? গিটারের টুংটাং আওয়াজ কানে আসাতে বন্যার ধ্যান ভাঙে। ডান দিকে ফিরে দু পা এগিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। মানুষটা তার মানে বন্যার কথা শোনেনি। এই অসময়ে ছাদের ক্ষুদ্র ছাউনির নিচে বসে গিটার বাজাতে ব্যস্ত সে। এরপর যে জ্বর উঠবে তখন কি হবে? তীব্র অভিমানে বন্যা নিজেকে ধাতস্থ করে সে আর মানুষটার সাথে কথা বলবে না, কখনো না। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে জয় ফোনে অনলাইনে শপিং করতে ব্যস্ত। এটা তার নিত্যদিনকার কাজ। রোজ রোজ ওয়েবসাইটগুলোতে ঘুরে ড্রেস গহনা কিনতে হবে। প্রয়োজন ছাড়া সব কিছু কিনে আলমারিতে ভর্তি করে ফেলেছে। স্বভাব তার এই কাজে বিরক্ত। জয় যখন শপিং করতে ব্যস্ত তখন তার শাশুড়ি মা রাজিয়া বেগম ওকে ডেকে পাঠান। জয় তার শাশুড়ি মাকে তোয়াক্কা না করে নিজের কাজে মন দেয়। কয়েকবার ডেকেও যখন জয়ের সাড়া পেলেন না, বাধ্য হয়ে নিজেই এলেন জয়ের কাছে। ক্লান্তি নিয়ে বললেন, জয়, কাজের মেয়েটা 3 দিন ধরে আসছে না। বাড়ির সব কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আজকে রান্নাটা তুমি করে নিও। জয় অকপটে জবাব দেয়, আমি করব রান্না? ওসব আমি পারবো না। রান্না করলে ঘেমে যাব, মুখ কালো হয়ে যাবে, প্লাস নোকে ময়লা হবে। আপনি পারলে করে নিন, নয়তো বাহির থেকে অর্ডার করে নিন। জয়, তোমার শ্বশুর বাহিরের খাবার খেতে পারে না। জয় বিরক্তি নিয়ে রাজিয়া বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, এতে আমার কি করার আছে? রাজিয়া বেগম আর কথা বাড়ালো না। তপ্ত শ্বাস ছেড়ে চললেন রান্নাঘরের দিকে। কাজকে হীরা ভেবে যা ভুল করেছিলেন তারই মাসুল তাকে এখন দিতে হচ্ছে। বন্যা গত আধা ঘন্টা যাবৎ আদিত্যের বাসার সামনে দাঁড়িয়ে আছে। একটু পরপর এদিক ওদিক পায়চারি করছে আর মনে মনে হাজার কল্পনা জল্পনা করছে। একবার ভাবছে গেটে নক করবে, আবার ভাবছে না, করবে না। মানুষটার গত 2 দিন ধরে কোনো দেখা পায়নি বন্যা। গত 2 দিন ছাদেও আসেনি। তার ভার্সিটির সামনে রোজকার মতো একবার ঘুরঘুরো করেনি। নির্ঘাত সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। বন্যা মনে মনে ভাবে, জ্বর বাঁধিয়েছে তাতে আমার কি? আমি তো তাকে বারণ করেছিলামই। তিনি আমার কথা না শুনে নাচতে নাচতে গিয়েছেন বৃষ্টিতে ভিজতে। বন্যা চলে যেতে নিয়েও গেল না। তার মন সায় দিচ্ছে না। বেহায়া মন বারবার জানতে চাইছে মানুষটা কেমন আছে। বন্যা পরপর দুটো বড় বড় শ্বাস ফেলে নিজের মনকে ধাতস্থ করে নেয়। কলিং বেল বাজাতে গিয়ে সে খেয়াল করলো তার হাত অনবরত কাঁপছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যাচ্ছে সে। অদ্ভুত তো, এমন কেন হচ্ছে তার? তবে কি তার মনে একটু একটু করে সর্বনাশা অনুভূতি জন্ম নিচ্ছে? কাঁপা কাঁপা হাতে কলিং বেল চেপে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকে বন্যা। মিনিট 2 পর খট আওয়াজ করে দরজা খুলে যায়। তবে দরজা আদিত্য খুলেনি, খুলেছে অন্য কেউ। বন্যার লোকটাকে চেনা চেনা লাগে। এই বিল্ডিংয়েই দেখেছে, বোধহয় আদিত্য রুমমেট। লোকটা প্রশ্নসূচক দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যা কি বলবে বুঝে উঠতে পারছে না। তার সব কথা তালগোল পাকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শত চেষ্টাতেও একটা শব্দ মুখ থেকে বের করতে না পেরে আশাহত হয় বন্যা। স্বভাববশত ছুটে পালিয়ে আসে। অন্যদিকে আদিত্য রুমমেট লোকটা হা হয়ে তাকিয়ে বন্যার যাওয়া দেখে। কি অদ্ভুত মেয়েটা! সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে বন্যা বেরিয়েছিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি শেষে সোজা চলে যায় তার নতুন স্টুডেন্টকে টিউশনি পড়াতে। বন্যার মনটা আজ বেশ ফুরফুরে, যার ক্রেডিট দিতে হবে তার নতুন স্টুডেন্টকে। বন্যার স্টুডেন্ট মেয়েটির নাম মৌমিতা, 7ম শ্রেণীতে পড়ে। মেয়েটির নাম যেমন মিষ্টি, কথাও বলে তেমন মিষ্টি মিষ্টি।
আজকে যতক্ষণ বন্যা তাকে পড়িয়েছে, পড়ার ফাঁকে মজার মজার কথা বলে বন্যাকে হাসিয়ে ছেড়েছে। মেয়েটার বাবা নেই, 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে আর তার মা একা একা ফ্ল্যাটে ভাড়া থাকে। এসব ভাবতে ভাবতে বন্যা বাসায় ঢুকলো। মহিমা বেগম তখন টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। বন্যাকে দেখে তাড়া দিয়ে বললেন জলদি গোসল করে খেতে আসতে। বন্যা চটজলদি গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে। প্রথমে তার চোখ যায় জানালার দিকে। সুদূর অন্তরিক্ষে চলছে কাজল কালো মেঘের মেলা। বন্যা মনে মনে শান্তির শ্বাস ছাড়ে। ভাগ্যিস আজকে জামাকাপড় ধয়নি আজ, না হলে এই বৃষ্টিতে শুকাতে দিত কোথায়। বন্যা ডাইনিং টেবিলে এসে দেখে মহিমা বেগম সদর দরজার দিকে যাচ্ছেন। তাকে যেতে দেখে বন্যা প্রশ্ন ছুড়ে দেয়, খালামণি, ওইদিকে কই যাও? বন্যাকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মহিমা বেগম বললেন, আর বলিস না, আজ বাসার সব চাদর পর্দা একসাথে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসেছি। আকাশে কি মেঘ জমেছে দেখেছিস? সময় থাকতে গিয়ে নিয়ে আসি। বন্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বলল। তুমি থাকো খালামণি, আমি গিয়ে নিয়ে আসছি। বন্যা মহিমা বেগমকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এদিকে মহিমা বেগম পিছু ডাকতে থাকেন, বন্যা, অনেকগুলো কাপড় ছাদে, তুই একা আনতে পারবি মা? কে শুনে কার কথা। ছাদের চৌকাঠ পেরোতেই চোকাচোকি হয় গিটার হাতে নিয়ে বসে থাকা আদিত্যর সাথে। লোকটা 3 দিনেই কেমন শুকিয়ে গিয়েছে, চোখে মুখের রং পাল্টে গেছে। আদিত্যর চোখে চোখ পড়তেই বন্যার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তীব্র অভিমানে আদিত্যর উপস্থিতি তোয়াক্কা না করে নিজের কাজে মন দেয়। বন্যার অভিমানের বহিঃপ্রকাশ দেখে আদিত্য ঠোঁট কামড়ে হাসে। গিটার রেখে উঠে দাঁড়িয়ে বন্যার কাছে গিয়ে দাঁড়ায়। তবু বন্যা তাকে পাত্তা দেয় না। তা দেখে আদিত্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কি হলো, কথা বলবেন আমার সাথে? আদিত্য প্রশ্নসূচক দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যার কোনো হেলদোল না দেখে আদিত্য আবার শোধায়, বৃষ্টিকন্যা? এবার বন্যা চোখ মুখ কুঁচকে আদিত্যর দিকে এক পলক তাকিয়ে আবার রশি থেকে কাপড় নামাতে ব্যস্ত হয়ে পড়ে। তার কাজে আদিত্য হাসে। বন্যার বাম হাত ধরে হেসকেট টানে বন্যাকে নিজের কাছে নিয়ে আসে। বন্যা রাগ নিয়ে মানুষটার দিকে তাকায়। বন্যার চোখে পড়ে লোকটার ডান গালে পড়া টুলে। হলদে ফর্সা চেহারা, তার ঠোঁটগুলো কালছে। হয়তো সিগারেট খাওয়া অভ্যাস আছে। চোখে চিকন ফ্রেমের চশমা। ডান গালের মাঝখানটায় কুচকুচে কালো তেল। হাসলে তেলের জায়গাটায় টুল পড়ে। তার চেহারার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো তার বাম চোখের ভ্রু। বাম চোখের ভ্রুর ঠিক মাঝখানটায় একটা কাটা দাগ, যার কারণে ভ্রু দুভাগে বিভক্ত আছে। বৃষ্টিকন্যার অভিমান ভাঙাতে এই হীন প্রেমিক পুরুষকে কি করতে হবে শুনি? আদিত্যর কথায় বন্যার ধ্যান ভাঙে। কিছুক্ষণ চুপ থেকে বলে, অসময়ে বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলাম। আদিত্য একগাল হাসে। বৃষ্টিতে না ভিজলে আর টানা 2 দিন জ্বরে না ভুগলে যে বুঝতেই পারতাম না বৃষ্টিকন্যার মনে আমি জায়গা পেয়েছি। বন্যা কি বলবে বুঝতে পারে না, চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। আদিত্য বন্যার কাছে নিজের মুখ এনে ফিসফিস করে বলে, প্রেয়সীর অভিনিবেশ পেতে শুধু জ্বর কেন, দুরারোগ্য রোগ নিজের শরীরে পুষতেও দ্বিধা করব না বৃষ্টিকন্যা। বন্যার শরীর কেঁপে ওঠে। এক ঝটকায় আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে ছাদ থেকে নামতে নেয়। আর ভাবে কি ভয়ানক লোকটার কথাবার্তা। ছাদের চৌকাঠ পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই মাঝহার সাহেবকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কেঁপে ওঠে বন্যা। এখানে কখন এসেছে সে? একটু আগের ঘটনা সে দেখে ফেলেনি তো? বন্যা ভয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে প্রশ্ন করে, খালু, আপনি ছাদে? বন্যার বলা শেষ হওয়ার আগেই মাঝহার সাহেব থমথমে গলায় বললেন, তোমার খালামণি বলেছে তুমি একা সব কাপড় আনতে পারবে না, তাই এসেছিলাম সাহায্য করতে। রাতের ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছিল বন্যা। আজ দুপুরের ঘটনাটা বারবার উকি দিচ্ছে তার মনে। একদিকে টানা 3 দিন পর আদিত্যের সাক্ষাৎ পেয়ে অশান্ত মন শান্ত হয়েছে। অপরদিকে বারবার মনে কু গাইছে। ঘরের দরজা হালকা ভেরানো ছিল। মহিমা বেগম মুখে গম্ভীর ভাব ফুটিয়ে ঘরে প্রবেশ করেন। তার আগমনে বন্যার সম্ভিত ফেরে। বন্যা, তোর সাথে আমার কিছু কথা আছে, এদিকে আয় তো। বলে মহিমা বেগম বিছানায় বসলেন। বন্যা হাতের চিরুনি রেখে এগিয়ে এসে মহিমা বেগমের সামনে বসে। মহিমা বেগম গম্ভীরতা বজায় রেখে বন্যাকে প্রশ্ন ছুড়ে দেয়, বন্যা, তুই খুব ভালো করেই জানিস
উপরতলায় ব্যাচেলররা ভাড়া থাকে। তবুও তুই কেন বারবার উপরতলা আর ছাদে ঘুরঘুর করিস? মহিমা বেগমের প্রশ্নে বন্যা থমকে যায়। কাচুমাচু হয়ে বসে আমতামতা করতে শুরু করে। মহিমা বেগম বন্যার অস্থিরতা টের পেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মুখে গম্ভীরতার ভাব সরিয়ে স্বাভাবিক গলায় বললেন, বন্যা, আমার কোনো সন্তান নেই, আর তোর মা তো নেই, আর বাবা যে আছে সে থাকা আর না থাকা সমানে। তোর ভবিষ্যতের কথা ভেবে আমি আর তোর খালু তোর বাবার বিরুদ্ধে গিয়ে তোকে আমাদের কাছে নিয়ে এসেছি। এখন যদি কোনো অঘটন ঘটে তার দায়ভার কে নেবে বল? আশা করি আমার কথাগুলো তুই বুঝছিস। বন্যা তার মিয়ে যাওয়া মুখ নিয়ে তার খালামণির দিকে তাকায়। মহিমা বেগম তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলেন, আমরা তোর খারাপ চাই না বন্যা, তোর জন্য যেটা ভালো আমরা অবশ্যই সেটা করব। তোর বয়স কম, আবেগে গা ভাসিয়ে চলিস, এটা তোর দোষ না, বয়সের দোষ। সাবার তোর সাথে কি করলো তা তো দেখলি। আমি চাই না তুই দ্বিতীয়বার আবার একই ভুল কর। আর শেষে একটাই কথা বলবো, এমন কোনো কাজ করিস না যাতে তোর মাথার উপর থেকে খালামণি খালুর ছায়াটাও হারিয়ে যায়। বর্ষণ মুখর দিন, প্রকৃতি তার আপন নিয়মে তাণ্ডব লীলা চালাচ্ছে। সারা দিন বিরতিহীনভাবে পৃথিবীর বুকে ঝরেছে আকাশকন্যার অশ্রুজল। অপরাহ্নের শেষ ভাগ, আকাশ তার অশ্রুজলের বর্ষণ অবশেষে থামালো। অখণ্ড আকাশে কাজল কালো মেঘের ছড়াছড়ি, তারই তলে প্রেমিক পুরুষ তার বৃষ্টিকন্যার মুখোমুখি দাঁড়িয়ে। আদিত্য তার গভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে তার বৃষ্টিকন্যার দিকে। অপরদিকে বৃষ্টিকন্যার চোখে মুখে অনুনয়ের আভাস। বন্যা ভাঙা ভাঙা গলায় জোরপূর্বক কথাগুলো আওড়ায়। আমার অতীত মোটেও সুখকর ছিল না আদিত্য। আপনার কাছে আমার অনুরোধ, নতুন করে আমার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ঝড় তুলবেন না প্লিজ। আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নেবেন না আদিত্য। বন্যার গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না। আদিত্যকে পাশ কাটিয়ে দ্রুত হেঁটে প্রস্থান করে। ওদিকে আদিত্য নির্বিকার, বন্যার যাওয়ার দিকে তাকিয়ে নিজে নিজেই বলতে থাকে, আপনার অতীতে ভবিষ্যতে ডানে বায়ে উপরে নিচে কি আছে তা জানার প্রয়োজন নেই আমার বন্যা। আজ যে পরিবারের দোহাই দিয়ে আপনি চলে গেলেন, সেই পরিবারের সামনে দিয়ে একদিন আমি আপনাকে নিয়ে আসব। আপনি শুধু আমার হবেন বৃষ্টিকন্যা, আমি কাপুরুষ নই বৃষ্টিকন্যা। ভালো যখন বেসেছি, শেষটাই ঠিকই আপনাকে নিজের করে নেব। আজকের এই বর্ষণমুখর দিনে তাণ্ডব লীলায় প্রমত্ত প্রকৃতিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আমার বৃষ্টিকন্যাকে আমি নিজের করে নেবই। নীল আকাশে শিমুল তুলুর মতো সাদা মেঘের লুকোচুরি, নদীর পাড়গুলোয় সাদা কাশফুলের মেলা বসেছে। ঝাকঝাক পাখি দল বেঁধে আকাশে মালার আকার ধারণ করে উড়ে চলে যাচ্ছে। পুরনো দালানটির ছাদে একজোড়া ধবধবে সাদা পায়রা একে অপরের মতো। পুরুষ পায়রাটি নিজের ঠোঁট দিয়ে তার প্রণয়নীকে দানা খাওয়াচ্ছে। অনতি দূরে নীরবে বসে পায়রা দুটিকে দেখে যাচ্ছে বন্যা, মুখে তার ম্লান হাসি। প্রণয়ে প্রমত্ত পায়রা দুটিকে দেখে তার মনে উকিঝুঁকি দেয় অনাকাঙ্ক্ষিত বিরহের দহন। সেই বর্ষণমুখর দিনটির পর কেটে গেছে প্রায় 1.5 মাস। 1.5 মাসে মানুষটার সাথে দেখা হয়নি একবারও। ওই ঘটনার 1 সপ্তাহ পরে আদিত্য বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। কোথায় গেছে তা বন্যা জানে না। অবুঝ মন বারবার জানতে চায় প্রেমিক পুরুষের ঠিকানা, কিন্তু তরুণী তার মনের আবদার পূরণে নাচক করে দিয়েছে বহুদিন আগেই। তবুও না চাইতেও প্রেমিক পুরুষকে নিয়ে কত কল্পনা জল্পনা করে বসে অবুঝ মন। তরুণী নিজের মনকে ধিক্কার জানায়, জোরপূর্বক নিজের মনকে বুঝ দিতে চায়। আদিত্যর সান্নিধ্য সে চায় না। বন্যা ভার্সিটি থেকে সোজা চলে যায় মৌমিতাকে পড়াতে। মৌমিতার পরীক্ষা চলছে। মৌমিতার মা বন্যাকে খুব করে অনুরোধ করেছে এই কটা দিন সে যেন মৌমিতাকে একটু বেশি সময় দেয়। মৌমিতা মেয়েটা পড়তেই চায় না, তবে বন্যাকে সে খুব পছন্দ করে। তাই বন্যার সামনে ভালো মেয়ের মতো বইয়ে মুখ গুজে থাকে। আজকে মৌমিতাকে একটু বেশি সময় দিয়ে ফেলেছে বন্যা। রাত 8টা বেজে গেছে। মৌমিতাদের বাসা থেকে বেরিয়ে গলি পার করলে তবে মেন রোড। বন্যা দ্রুত পা চালিয়ে গলিটা পার করে। চারিদিকে রাতের আধার, তারপরও আকাশে মেঘ ধরেছে। শরৎকালেও বৃষ্টি। বৃষ্টির আভাস পাওয়া মাত্রই বন্যার কপাল কুঁচকে যায়। দমকা বাতাস জানান দিচ্ছে খুব জোরে ঝড় হবে। বন্যা রাস্তায় এদিক ওদিক তাকায়, কোনো মানুষের অস্তিত্ব নেই। রাস্তা ফাঁকা শুনশান। ভেবেছিল রিক্সা নিয়ে বাসায় পৌঁছাবে, কিন্তু রাস্তায় রিক্সা, অটো, বাস কিছুই নেই। ঝড়ের পূর্বাভাস পেয়ে সবাই যে যার বাড়িতে চলে গেছে।
বন্যার মনে উকিঝুঁকি মারে প্রণয়ের সেই দিনগুলো। সেদিনও প্রকৃতির রূপ এমনটাই ছিল। বিকেলবেলাতেও কালো মেঘের দরুন পৃথিবীতে নেমে এসেছিল অন্ধকার। বন্যা ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা খুঁজছিল বাসায় যাওয়ার জন্য, কিন্তু রিক্সার রয়েরও সন্ধান মিলছিল না। হঠাৎ কোথা থেকে আদিত্য তার বাইক নিয়ে হাজির। বন্যা তাকে দেখে মাথা নুয়ে নিয়েছিল। আদিত্য বন্যার উদ্দেশ্যে বলে, বন্যা বাইকে ওঠুন, ঝড় আসবে এক্ষুনি। বন্যার কোনো হেলদুল ছিল না, সে ঠায় দাঁড়িয়েছিল। তা দেখে আদিত্য আবার তাড়া দেয়। কি করছেন বন্যা, জলদি আসুন, ঝড় শুরু হয়ে গেলে আর বাসায় যাওয়া হবে না। তবু বন্যার মধ্যে কোনো হেলদুল না পেয়ে আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। আদিত্য চলে গেলে বন্যা আবার রিক্সা খুঁজতে উদ্যত হয়। কিছুক্ষণ পর একটি রিক্সা এসে তার সামনে দাঁড়ায়। রিক্সাওয়ালা বন্যাকে তাড়া দেয় রিক্সায় ওঠার জন্য। সেদিন রিক্সাটা বন্যার জন্য আদিত্য এনেছিল। পুরোটা রাস্তা আদিত্য বন্যার রিক্সার পেছনে পেছনে বাইক চালিয়ে বাসায় পৌঁছে। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বন্যা আর দাঁড়িয়ে থাকলে চলবে না। বন্যা ফুটপাত দিয়ে যত দ্রুত গতিতে পারে হাঁটতে শুরু করে। হুট করে কোথা থেকে একটা প্রাইভেট কার এসে থামে তার পাশে। বন্যার মনোযোগ পাওয়ার জন্য ড্রাইভিং সিটে বসে লোকটা কয়েকবার হর্ন বাজায়। বন্যা বিরক্ত হয়ে হাঁটা থামিয়ে গাড়িটার দিকে তাকায়। চোখে সানগ্লাস পরে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে একটা লোক। বন্যা তার দিকে ফেরার লোকটা একটা মিষ্টি হাসি দেয়। অন্য সময় হলে বন্যা হয়তো এতক্ষণে পেটে হাত চেপে হাসতে থাকতো। লোকটা কিনা এই রাতের ঘুটঘুটে অন্ধকারে সানগ্লাস পরে বসে আছে, কিন্তু এখন তার হাসি আসছে না, বরং ভয় করছে। বন্যা একবার চারপাশে চোখ বোলায়, না কোনো মানুষের টিকিটাও দেখা যাচ্ছে না। হঠাৎ একটি অচেনা লোক এসে বলল, হ্যালো মিস, কোথাও যাচ্ছেন? আমি পৌঁছে দিয়ে আসবো নাকি? বন্যা কোনো জবাব না দিয়ে হাঁটা ধরে। লোকটা তার গাড়ি ধীরগতিতে এগিয়ে নিয়ে বন্যার উদ্দেশ্যে আবার বলে, আরে ভয় পাচ্ছেন কেন? আমিও মানুষ, আপনিও মানুষ। শুধু পার্থক্য একটাই, আপনি মেয়ে আর আমি ছেলে। একটা রাত একসাথে কাটালে খুব বেশি ক্ষতি হবে না। কথাটুকু বলে লোকটা বিশ্রী একটা হাসি দেয়, যা দেখে বন্যার গা গলিয়ে আসে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। হুট করেই কানে আসে একটা মেয়ে কণ্ঠস্বর। আরোহী বলল, এই বন্যা, এত রাতে তুই এখানে কি করছিস? জলদি আয়, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কণ্ঠস্বর অনুসরণ করে বন্যা রাস্তার ওপারে তাকায়। আরোহী একটা রিক্সা থেকে তাকে ডাকছে। বন্যার এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় রিক্সাওয়ালার কাছে। রিক্সাওয়ালা মামাকে তাড়া দেয়। ওদিকে ড্রাইভিং সিটে বসে লোকটা একটা বিশ্রী হাসি দিয়ে তার পাশের সিটে বসা লোকটার উদ্দেশ্যে বলে, লোকটাকে আমার চাই তাহের। তাহের নামে লোকটা বাঁকা হেসে বলে, ব্যবস্থা হয়ে যাবে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে বন্যা। আরোহী তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আসার সময় বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছিল বিধায় একেবারে গোসলটাই সেরে ফেলল। আজকের ঘটনাটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। মানুষ কতটা জঘন্য হতে পারে। মহিমা বেগম দরজা ঠেলে বন্যার ঘরে আসেন। বন্যাকে চুল মুছতে দেখে বিছানায় বসতে বসতে বলেন, তুই জ্বর বাঁধিয়ে তবে ক্ষান্ত হবি, তাই না রে? এই অসময়ে গোসল করলি কেন? বন্যা মহিমা বেগমের কথায় মুচকি হেসে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে বলে। মহিমা বেগম দীর্ঘ শ্বাস ফেলে বলেন, হয়েছে হয়েছে, এখন এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বন্যা বাধ্য মেয়ের মতো মহিমা বেগমের সামনে গিয়ে বসে। মহিমা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, বন্যা, তুই এটা বিশ্বাস করিস আমি আর তোর খালু যা করবো তোর ভালোর জন্যই করবো? মহিমা বেগমের প্রশ্নে বন্যার কপালে ভাঁজ পড়ে। মহিমা বেগম তাকে হঠাৎ এমন প্রশ্ন করে বসেন কেন? বন্যা তার প্রশ্নের জবাবে বলে, এখানে অবিশ্বাসের কি আছে খালামণি? তোমরা আমার জন্য এত কিছু করলে, আমি জানি তোমরা যা কিছু করবে তা আমার ভালোর জন্যই করবে। আমরা যদি তোর বিয়ে ঠিক করে থাকি তবে? মহিমা বেগমের কথায় বন্যা হতভম্ব। এটা কি বলে ফেললো তার খালামণি। মহিমা বেগম আবার বলতে শুরু করে, দেখ বন্যা, আমরা জোর করব না তোকে, তুই যা চাইবি তাই হবে। আমরা শুধু একটা ছেলেকে তোর জন্য ঠিক করেছি। ছেলেটাকে আগে দেখে নি, তোর ভালো লাগে কিনা, বিয়ের কথা না হয় পরেই বলিস। মহিমা বেগম একটু থেমে আবার বলেন, ওনারা কাল তোকে দেখতে আসতে চাইছে। তুই এটা মনে করিস না যে আমরা তোর উপর জোর দেখাচ্ছি। বিয়ে একজন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিয়েটা তোর, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর 16 মানে আছে। অতীতে কি হয়েছে না হয়েছে সব কথা ভুলে যা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোর কপালে শাবাবকে রাখেনি, তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে।
আর আমার বিশ্বাস তোর জীবনে শাবাবের থেকেও ভালো একজন আসবে। এখন তুই বল, তুই কি চাস ওনাদেরকে আসতে বলবো? বন্যা বিষয়টা এখনো হজম করে উঠতে পারেনি। তার মনতা দেখে মহিমা বেগম নিরাশ হন। দীর্ঘ শ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে চলে যেতে নেন। তখনই বন্যার কণ্ঠস্বর তার কানে আসে। বন্যা ছলছল চোখে তার খালামণির দিকে তাকিয়ে বলে, খালামণি, আমি পড়ালেখা শেষ করতে চাই। মহিমা বেগম হেসে বলে, হ্যাঁ, শেষ করবি, মানা করেছে কি? ওনারা তো দেখতে আসছেন কেবল। তোর খালু ওনাদের সাথে কথা বলেছে, বিয়ে হলে সাথে সাথে তুলে নেবেন না ওনারা, তোকে পড়ার সুযোগ দেবে বলেছে। সূর্যোদয়ের আগ মুহূর্ত। ঝড় বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। কালো মেঘ সরে গিয়ে আকাশ হয়েছে পরিষ্কার। মেঘহীন আকাশে ধীরে ধীরে সূর্য তার আগমনের পূর্বাভাস দিয়ে চলেছে। ঝড় বৃষ্টির কারণে মোটামুটি ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। তবু বন্যা দরদর করে ঘেমে বিছানার চাদর ভেজাচ্ছে। ঘুমে বিভোর হয়ে ঠোঁটজোড়া নেড়ে কি যেন বিড়বিড় করছে। হুট করে ঘুম ভেঙে যায়। বন্যা জড়সড় হয়ে উঠে বসে। আজ আবারও সেই স্বপ্ন দেখল। পিছু ছাড়ে না কেন স্বপ্নটা তার? ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে বন্যা, পরনে লাল রঙা কাতান শাড়ি। মহিমা বেগম তাকে বলেছিল বন্যাকে শুধু দেখতে আসবে, কিন্তু দেখতে এসে তারা কাবিনও করে ফেলেছে। এখন থেকে বন্যা বিবাহিত, আর তার বর সে আর কেউ নয় বরং আদিত্য। আদিত্যর সাথেই তার মা বাবা, তার ছোট বোন এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বারেক সাহেব ও জায়ান এই বিয়েতে উপস্থিত ছিল। বারেক সাহেব বিরক্তি নিয়ে পুরো বিষয়টি হজম করে গেছেন। বিয়ে পড়ানো শেষ হলেই জায়ানকে নিয়ে তিনি চলে যান। আদিত্য বন্যার সামনাসামনি সোফায় বসে মুস্কি মুস্কি হাসছে। বন্যা লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না বিধায় আদিত্যর এই প্রাপ্তির হাসি তার চোখে পড়ল না। আর দেখতে এসে কাবিন পরিয়ে ফেলার সম্পূর্ণ ক্রেডিটই যায় আদিত্যর। আদিত্যের মা দিশারি বেগম পরম স্নেহে নিজের বৌমার হাতে বালা পরিয়ে দিয়ে বলেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, মিষ্টি একটা মেয়েকে আমার বৌমা বানিয়েছে। রাতে বন্যাদের বাড়িতে থাকতে হয় আদিত্যকে। তার বাবা মা বোন সবাই চলে গেছে, শুধু তার যাওয়া হলো না। মহিমা বেগম আর মাঝহার সাহেব আজকের দিনটা তাকে এ বাড়িতে থেকে যাওয়ার অনুরোধ করে বসেছিলেন। আদিত্য অবশ্য থাকতে চায়নি। যাওয়ার আগে আদিত্যের বোন অদিতি তার কানে ফিসফিস করে বলে গেছে। আদিত্য ভয় অবশ্য পাচ্ছেই। বিয়ের আগে বন্যার মতামত সে জানতে চায়নি। বিয়ের রাতেই বউ যদি তাকে স্বামী হিসেবে অস্বীকার করে, এতটা কাঠখড়া পুড়িয়ে বিয়ে করেও কিনা শেষমেশ বিবাহিত ব্যাচেলর হয়ে জীবন কাটাতে হবে। এসব ভাবতে ভাবতে আদিত্য বন্যার ঘরে প্রবেশ করে। বন্যা তখন আলমারিতে কি যেন খুঁজছে। আলমারি থেকে মেরুন রঙের একটা 3 পিস বের করে আলমারি আটকে সে ঘুরে দাঁড়ায়। তখনই চোখাচোখি হয় আদিত্যের সাথে। বন্যার সাথে সাথে তার দৃষ্টি সরিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ায়। অস্বস্তিতে কি করবে বুঝতে না পেরে চোখের দৃষ্টি ফ্লোরের দিকে নামিয়ে এদিক ওদিক চাওয়াচাওয়ি করতে থাকে। কিছুক্ষণ এভাবেই থেকে ধীর পায়ে হেঁটে আদিত্যকে পাশ কাটিয়ে বাথরুমে চলে যায়। পুরো সময়টায় আদিত্যর দৃষ্টি স্থির ছিল তার বৃষ্টিকন্যার দিকে, আর ঠোঁটে ঝুলছিল দুষ্ট হাসি। না জানি মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে সে কি আনন্দ পায়। বন্যা তাকে পাশ কাটিয়ে চলে গেলে সে ঠোঁট কামড়ে হাসে। আপন মনে বিড়বিড় করে বলে, বলেছিলাম না বৃষ্টিকন্যা, আপনাকে আমি নিজের করে নেব। আমার কথা আমি রেখেছি। আজ থেকে আপনি স্থায়ীভাবে আমার একান্ত ব্যক্তিগত হলেন। আজ থেকে আপনি মিসেস আদিত্য আইমান। সকাল সকাল আদিত্য বন্যাদের বাসা থেকে বেরিয়ে যায়। তার নাকি অফিস আছে। বন্যা জানালার কাছে বিছানার কোনায় বসে বাহিরের প্রকৃতি দেখছে। এই জানালা দিয়ে বাড়ি থেকে খানিকটা দূরে ছোট্ট একটা নদী দেখা যায়। বন্যা প্রায় সময়ই জানালার পাশে বসে নদীটার ঢুলঢুল পানির খেলা দেখে। আজও তাই করছে। তবে আজ তার মনোযোগ নদীর জলের দিকে নয়। সে ব্যস্ত নিজের জীবনের হিসাব কষতে। একটা দিনে তার জীবনে কত কিছু পরিবর্তন হয়ে গেল। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে সে। আদিত্য নামটা তার জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়েছে। বন্যার মনে প্রশ্ন জাগে, এই সম্পর্কের পরিণতি কি আদৌ সুখবর হবে, নাকি শেষটায় আবারও তাকে ভেসে বেড়াতে হবে দহনের যন্ত্রণার সাগরে। প্রতিদিনকার মতো বন্যা ভার্সিটির সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে। রোজ আরোহীর সাথে সে বাড়ি ফেরে, তবে আজ আরোহী তার বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় মজেছে। বন্যার এসব ভালো লাগে না। সবসময় সবার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। তাই আরোহীর আশায় না থেকে সে একাই বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে
উদ্যত হয়। ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতেই বন্যার চোখ মুখ কুঁচকে যায়। সূর্যের তীব্র আলোয় চোখ মেলে তাকানো কষ্টকর, তবুও কিছুই করার নেই। মধ্যবিত্ত পরিবারের সন্তান, এসব তো সহ্য করেই যেতে হবে। বন্যা নিজের বাঁ হাত চোখের একটু উপরে ধরে পিটপিট করে চোখ খুলে। আজকে যা গরম পড়েছে, হেঁটে গেলে নির্ঘাত মাঝ রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতে হবে। তাই বন্যা আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজতে উদ্যত হলো। হুট করে একটা বাইক এসে তার সামনে ব্রেক দেয়। বন্যা বিরক্তি নিয়ে বাইকের লোকটার দিকে তাকায়। মানুষটাকে দেখে মুহূর্তেই তার সব বিরক্তি হাওয়ায় মিলিয়ে যায়। বন্যা জানে না এমনটা কেন হয়, শুধু এটুকু জানে এই মানুষটার উপর সে রাগ বিরক্তি নিয়ে এক মুহূর্তও থাকতে পারে না। বন্যাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিত্য বন্যার উদ্দেশ্যে বলে, আজ পুরো দিন কি এখানেই থাকার প্ল্যানিং করেছেন বৃষ্টিকন্যা? চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আদিত্যর কথা কর্ণকুহরে পৌঁছাতে বন্যার ধ্যান ভাঙে। আদিত্যের থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তা দেখে আদিত্য দীর্ঘ শ্বাস ফেলে। কবি যে মেয়েটা তার সকল জড়তা ভুলে তাকে গ্রহণ করবে। আদিত্য আবারও বলে, কি হলো বন্যা, চলুন। বন্যা সেভাবেই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। বন্যার হেলদোল না দেখে এবার আদিত্য ভরাট গলায় বলে, বন্যা, আপনি এখন সম্পূর্ণই আমার। আপনি পরিবারের দোহাই দিয়ে আমাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, সেই পরিবারকে সাক্ষী রেখে কিন্তু আমি আপনাকে আপন করে নিয়েছি। আদিত্যকে আর কোনো কথা ব্যয় করতে হয় না। বন্যা কাঁদো কাঁদো মুখে পা টিপে টিপে এগিয়ে এসে আদিত্যের বাইকে উঠে বসে। মিহিসুরে ছোট্ট করে বলে, সরি। বন্যার উপর রেগে থাকার সামর্থ্য আদিত্যের আর নেই। ম্লান হেসে সে বাইক স্টার্ট দেয়। অফিসের কাচের দেয়াল ভেদ করে সূর্যের সোনালি আলো পড়ছে শাবাবের চোখে মুখে। শরতের মেঘহীন আকাশের সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যায়। তবুও শাবাব এক দৃষ্টিতে সুদূর অন্তরিক্ষের পানে তাকিয়ে আছে। বন্যার বিয়ের খবর সে কয়েক মুহূর্ত আগেই পেয়েছে। বিয়ের খবর জানার পর থেকেই এভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। বন্যাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। যে মেয়েটাকে নিয়ে অমৃত্যু ঘর করার কল্পনা জল্পনা করে বসেছিল, সে এখন অন্য কারো। আর সব থেকে নির্মম সত্য হলো, নিজের দোষেই সে বন্যাকে হারিয়েছে। মায়ের বাধ্য সন্তান হতে গিয়ে প্রিয়সীকে হারিয়ে ফেলেছে সে, চিরতরে হারিয়ে ফেলেছে। বন্যাদের বিল্ডিংয়ের সামনে এসে বাইক থামায় আদিত্য। বন্যা ফট করে নেমে গিয়ে আদিত্যের দিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। মিনমিন করে বলে, আপনি ভেতরে যাবেন না? আদিত্য মুচকি হাসে, তবে হেলমেট পরে থাকায় তা বন্যার চোখে ধরা দেয় না। আজ আপনার কথা রাখতে পারলাম না বৃষ্টিকন্যা, অফিসে যেতে হবে। আজ আসি কেমন? আদিত্য বাইক ঘুরিয়ে চলে যায়। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বন্যা। দুদিন আগেও এই মানুষটার থেকে দূরে পালাতে চাইতো বন্যা, আর আজ কাঠফাটা রৌদ্রের দ্বীপ্রহর। বন্যা ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে। তার পেছন পেছন আরোহীও আসছে বন্যাকে জ্বালাতে জ্বালাতে। বন্যা আরোহীর কথা কানে না নিয়েই হাঁটতে থাকে। বন্যার বিয়ের খবর পাওয়ার পর থেকেই সে বন্যার পেছনে পড়ে আছে। বন্যা হাঁটা থামিয়ে আরোহীর দিকে তাকায়। আরোহী বাচ্চাদের মতো চেহারা করে হাসে। তার সেই হাসি উপেক্ষা করে বন্যা আবার হাঁটা ধরে। বন্যা পেছন ফিরে আরোহীকে চোখ রাঙিয়ে দিয়ে আবার সামনে ফিরে। তখনই চোখ যায় তার থেকে 2 হাত দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা আদিত্যর দিকে। আদিত্যকে দেখে বোধহয় পৃথিবীর সব জড়তা ভর করে বসে বন্যার উপর। বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে, আর আরোহী তার বকবক চালিয়ে যায়। এদিকে আদিত্য তার হাতের দিকে কপাল কুঁচকে তাকায়। গলার স্বর একটু উঁচু করে বন্যার উদ্দেশ্যে বলে, বন্যা, আজ আমার দরকারি কাজ আছে, একটু জলদি আসুন প্লিজ। আদিত্য বন্যাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। দুজনেই চুপচাপ। আদিত্যর কথার পিঠে বন্যা তার কিছু বলার মতো খুঁজে পায় না, বিধায় চুপ করে বসে থাকে। বাসার সামনে বাইক থামালে বন্যা ফট করে নেমে আজও আদিত্যকে শুধায়, ভেতরে যাবেন না আপনি? আদিত্য মুচকি হেসে বলে, জীবনে জামাই আদর খাওয়ার অনেক সুযোগ পাবো, কিন্তু এখন অফিসে না গেলে আমার চাকরিটা দফা রফা হয়ে যাবে। আমি বাচ্চা নই যে হারিয়ে যাব। বন্যার কথার পিঠে আদিত্য তাকে শুধায়, তুমি আমার বউ? আদিত্যের এহেন কথায় বন্যার ইচ্ছে করে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। তাকে লজ্জা পেতে দেখে আদিত্য ঠোঁট কামড়ে হাসে। তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার জন্য আজ বোধহয় চাকরিটা চলেই যাবে। বন্যা কোনো রকমে নিজেকে সামলিয়ে আদিত্যকে বিদায় দিয়ে বাসার ভেতরে চলে যায়। অপরাহ্নের শেষ ভাগ। বন্যা বাসার পাশের নদীটার দিকে তাকিয়ে আছে। বাম হাতে পরা ব্রেসলেটটা ডান হাতে নিয়ে নাড়াচাড়া করছে। হুট করে হেসে দেয় সে। মানুষ বিনা কারণে হাসে পাগল হলে,
না হলে প্রেমে পড়লে। বনা কি তাহলে প্রেমে পড়েছে? ব্রেসলেটটা তাকে বিয়ের রাতে আদিত্য পরিয়ে দিয়েছিল। মানুষটা বরাবরই স্পষ্টভাষী। ব্রেসলেট পরিয়ে দিয়ে সরাসরি তাকে বলেছিল, বন্যা, আমি জানি বিয়েতে তোমার মতামত ছিল কি না আমার জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার বৃষ্টিকন্যাকে পেতে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলাম যে কারো কথা শুনতে প্রস্তুত ছিলাম না। অতঃপর আদিত্য মিষ্টি একটা হাসি দিয়ে বলেছিল, ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে, তাই যতদিন না তুমি এই নতুন সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে পারছো, আমি না হয় বিবাহিত ব্যাচেলর হয়েই থাকবো। বিবাহিত ব্যাচেলর শব্দটা আপন মনে আওড়ে বন্যা হেসে দেয়। এমন সময় আগমন ঘটে মহিমা বেগমের। বন্যাকে একা একা হাসতে দেখে বলেন, কিরে, একা একা কিভাবে হাসছিস? বন্যার হাসি থেমে যায়, গালে ফুটে ওঠে লাল আভা। কি বলবে বুঝতে না পেরে আমতামতা শুরু করে। মহিমা বেগম তা দেখে হাসেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, বলেছিলাম না তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে ভালো রাখবে, তোর অতীতকে ভুলিয়ে দেবে। আদিত্য তোকে খুব ভালো রাখবে, দেখিস। মহিমা বেগম খানিক থেমে আবার বলেন। বন্যা মনোযোগ দিয়ে তার সব কথা শোনে। ছেলেটা 1 মাস আগে নতুন চাকরি পেয়েছে, তোর খালুর কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। তোর খালু তো না করে দিয়েছিল, পরিবারকে না পাঠিয়ে নিজেই প্রস্তাব নিয়ে চলে এসেছে ভেবে। কারণ আদিত্যর সাথে ওর পরিবারের বোধহয় তেমন একটা বনিবনা নেই। আর এটা তোর খালুর কানে গিয়েছিল। পরে আমি তোর খালুকে বুঝিয়ে বললাম, আদিত্যর মতো ছেলে আর হয় না। দ্বিপ্রহরের শেষ ভাগ। মেঘহীন আকাশে সূর্য খারাপভাবে কিরণ ছড়াচ্ছে ধরণীতে। জানালা দিয়ে গলে আসা দমকা বাতাসে ঘুমন্ত বন্যার চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘুমের মধ্যেই বন্যা বিরক্তসূচক আওয়াজ করে। আজকে সে ভার্সিটি থেকে আগেই চলে এসেছে। আদিত্যর জন্য অপেক্ষা করেনি। তার অশান্ত মনে কেন যেন আজ মানুষটার কথা স্মরণই হলো না। হয়তো দীর্ঘ সময় পর অতীতকে নিজের সামনে দেখেছে বলে এমনটা হয়েছে। আজকে আরোহীর জেদের কারণে আরোহীর সাথে একটা কফি শপে যেতে হয় বন্যাকে, কিন্তু সেখানে যে সে অতীতের সাক্ষাৎ পাবে তা হয়তো সে কল্পনাও করেনি। কফি শপে সে শাবাব আর জুইকে একসাথে দেখেছে। বন্যা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে শাবাবের উপস্থিতি অপেক্ষা করার, নিজেকে বোঝানোর যে সে এখন আদিত্যর স্ত্রী, কিন্তু অবাধ্য মন কিছুতেই মানল না। বন্যা সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসে। বন্যার ফ্যাকাশে মুখ দেখে মহিমা বেগম বারবার জিজ্ঞাসা করেন তার কি হয়েছে। তবে বন্যা তাকেও উপেক্ষা করে নিজের ঘরে চলে আসে। অশান্ত মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যেতে যেতে একসময় সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের ঘুরে বন্যার মনে হয় কেউ তার দিকে অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার অস্বস্তি হতে শুরু করে, কিন্তু ঘুমে একটাই প্রগাঢ় যে চোখ খুলতে মোটেই মন চাচ্ছে না। তবুও অস্বস্তি না কাটায় পিটপিট করে চোখ খুলে তাকায়। সামনের মানুষটাকে দেখে তার ঘুম জানালা দিয়ে পালিয়ে যায়। লাফিয়ে উঠে বসে সে। কয়েকটা শুকনো ঢুক গেলে আমতামতা করে বলে, আদিত্য, আপনি? আদিত্য ঠিক তার সামনে চোখ মুখ শক্ত করে বসে আছে। যদিও বনার উপর সে রেগে নেই, আসলে বনার উপরে সে রেগে থাকতে পারেই না। তবু মেয়েটাকে একটু শাসন করা দরকার। আদিত্য গম্ভীর গলায় বলে, তুমি একা চলে এসেছো কেন? আমি তো যেতামই তোমাকে নিতে, একটু অপেক্ষা করতে পারতে। বনা কি বলবে বুঝতে পারে না। সে কিভাবে আদিত্যকে বলবে যে আজ সে শাবাবকে দেখেছে, নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে, বাসায় আসার এত কিসের তাড়া ছিল? মহিমা বেগমের আগমনে কথাটা ধামাচাপা পড়ে যায়। মহিমা বেগম তাদের দুজনের উদ্দেশ্যে বলে, দুজনের কাণ্ড দেখেছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলো, অথচ দুজনের একজনেরও পেটে দানা পানি দেওয়ার কথা মনেই নেই। আর বন্যা, তুই আদিত্যর একটু খেয়াল রাখবি না বলতো? ছেলেটা সেই কখন এসেছে, অথচ এখনো কিছু মুখে তুললো না। দীর্ঘ 2 ঘন্টা ধরে কফি শপে বসে আছে অদিতি। এতক্ষণে 4 গ্লাস কফি সে সাবার করে ফেলেছে, অথচ কাঙ্ক্ষিত মানুষটি আসার কোনো নামগন্ধ নেই। বিরক্তিতে অদিতি চোখ মুখ কুঁচকে ফেলে। মানুষটা কি সবসময় এমন দেরি করে, নাকি শুধু তার সাথে দেখা করতে বললেই এমন দেরি করে? অবশেষে কাঙ্ক্ষিত মানুষটি তার সামনে হাজির হলো। অদিতি তীব্র অভিমানে মুখ ঘুরিয়ে বসে থাকে। তা দেখে তার প্রেমিক পুরুষ নিঃশব্দে হাসে। প্রেয়সীর গাল ফুলিয়ে থাকা দেখতে বেশ ভালোই লাগছে তার। অদিতিকে কোনো কথা বলতে না দেখে প্রেয়সীকে সে শোধায়, আমি রাজশাহী থেকে এত দূর এলাম তোমার জন্য, অথচ তুমি কোথায় বলতে যাচ্ছ না অদি? এই দেখো, কানে ধরেছি, আর দেরি হবে না। অদিতি আর চোখে তার কাঙ্ক্ষিত মানুষটির দিকে তাকায়। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোবাসেন না।
একটুও ভালোবাসেন না। মানুষটা অপরাধীর গলায় প্রিয়সীর রাগ ভাঙাতে বলে। বিশ্বাস করো অধি, রাস্তায় প্রচুর জ্যাম। আমি সেই সকাল 6টায় বাসে উঠেছি আর এখন এসে পৌঁছালাম। অদিতির অভিমানের পাহাড় বোধহয় গড়ল। মিষ্টি গলায় ছোট্ট করে বলে লোকটা অদিতির দিকে প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা অধি, আদিত্য আর বর্ণার কি খবর বলো তো? অদিতি লোকটার হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে বলে, কি আর করবে, সবে বিয়ে করেছে, এখন বোধহয় চুটিয়ে প্রেম করতে ব্যস্ত। অদিতির কথায় লোকটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের আধার পৃথিবীকে গ্রাস করেছে। আকাশে আজ চাঁদের অস্তিত্ব হয়েছে বিলীন। ছিটে ফোটা কিছু তারা লুকোচুরি খেলায় মেতেছে। কৃত্রিম আলোয় নিজের ঘর তন্ন করে খুঁজেও মিলল না আদিত্যের ওয়ালেট। বিরক্তিতে আদিত্যের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ওয়ালেট হারালে সমস্যা নেই, কিন্তু ওয়ালেটের ভিতর আদিত্যর ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর ক্রেডিট কার্ড রয়েছে। এসব হারালে মহা মুশকিলে পড়তে হবে ভেবে আদিত্যর মেজাজ খারাপ হয়ে যায়। হুট করেই মাথায় এলো বন্যাদের বাসায় ফেলে আসেনি তো। আদিত্য সময় নষ্ট না করে ফোন দিয়ে বন্যার নাম্বারে ডায়াল করে। 2 বার রিং হলে বন্যা তার ফোন ধরে। বন্যা ফোন কানে ধরে চুপ করে থাকে, যা আদিত্যর একটা দীর্ঘশ্বাস ফেলার কারণ হয়ে দাঁড়ায়। মেয়েটা এখনও সম্পর্কটাকে মানিয়ে উঠতে পারেনি। আদিত্য স্বাভাবিক গলায় বন্যাকে বলে, বন্যা, আমি বোধহয় আমার ওয়ালেটটা আপনাদের বাসায় ফেলে এসেছি, একটু দেখুন তো। বন্যা একবার তার পুরো ঘরে নজর বুলিয়ে যেই না বলতে নেবে ঘরে ওয়ালেট নেই, তখনই চোখ যায় বিছানা আর স্টাডি টেবিলের মাঝখানে ছোট চাপার জায়গায় আদিত্যের ওয়ালেটটা পড়ে আছে। বন্যা এগিয়ে গিয়ে ওয়ালেটটা উঠিয়ে বিছানায় বসে। আদিত্যকে ছোট্ট করে জবাব দেয়, জি পেয়েছি। আদিত্য স্বস্তির শ্বাস ফেলে বলে, বন্যা, কাল ভার্সিটি যাওয়ার সময় ওয়ালেটটা নিয়ে আসবেন প্লিজ। আচ্ছা। আদিত্য ছোট্ট একটা শ্বাস ফেলে ফোন কেটে দেয়। হতাশ চেহারা নিয়ে আপন মনে বিড়বিড় করতে থাকে। বন্যা, আপনার কি কথা বলতে অসুবিধা হয় নাকি কথা বলার শক্তি পান না, কোনটা বলুন তো? একজন মানুষ এতটাও চুপচাপ হয় নাকি? আমার সাথে শুধু এমন অত্যাচার করেন। ওদিকে বন্যা ভাবে ওয়ালেটটা এখনই তার ব্যাগে ভরে রাখবে, নয়তো কাল যদি নিয়ে যেতে ভুলে যায়। বন্যা বিছানা থেকে উঠে ওয়ালেটটা ব্যাগে রাখতে যাওয়ার সময় ভুলবশত স্টাডি টেবিলের সামনে থাকা চেয়ারে ধাক্কা খায়। বিধায় হাতে থাকা আদিত্যের ওয়ালেটটা মেঝেতে পড়ে যায়। নিচু হয়ে ওয়ালেটটা তুলতে গিয়ে বন্যার চোখে ধরা পড়ে অবিশ্বাস্য কিছু। বন্যার কাছে তা অষ্টম আশ্চর্যের চেয়ে কিছু কম নয়। আদিত্যর ওয়ালেটে বন্যার ছবি রয়েছে। এও বুঝি সম্ভব? বন্যা কিছুক্ষণ হতভম্ব হয়ে তার ছবিটার দিকে তাকিয়ে থাকে। নীল শাড়ি গায়ে জড়িয়ে বৃষ্টি বিলাসে মত্ত বৃষ্টিকণের ছবি আদিত্য তার ওয়ালেটে সযত্নে তুলে রেখেছে। বন্যা তার ভার্সিটির পাশের কফি শপের সামনে দাঁড়িয়ে আছে। সূর্যের তীব্র আলোয় চোখ মেলে তাকানো মুশকিল, তবুও কিছু করার নেই। আদিত্যর জিনিসটাকে বুঝিয়ে দিয়ে তবে সে ভার্সিটিতে যাবে, কিন্তু মানুষটার আসার নামগন্ধ নেই। আরও 5 মিনিট কেটে যাওয়ার পর আদিত্যর আগমন ঘটে। বন্যাকে দেখেই অপরাধীর গলায় বলে, মাফ করবেন বৃষ্টিকন্যা, জ্যামে আটকে গিয়েছিলাম। বন্যা মানুষটার দিকে এক পলক তাকায়। ঘামে সাদা শার্টটা গায়ের সাথে আটকে আছে। শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। আদিত্য বাম হাত দিয়ে কপালের ঘাম মুছে নেয়। বন্যার মায়া হয় মানুষটার জন্য। ব্যাগ থেকে আদিত্যর ওয়ালেটটা বের করে সামনে ধরে। আদিত্য ম্লান হেসে ওয়ালেটটা নিয়ে প্যান্টের পকেটে পুরে নেয়। বন্যা মিনমিনে গলায় বলে, আমার ক্লাস বোধহয় শুরু হয়ে গিয়েছে, আমি এখন আসি। বন্যা ভার্সিটির দিকে পা বাড়াতে নিলে আদিত্য পিছু ডাকে। বন্যা শুনুন। আদিত্যর ডাকে বন্যা পিছনে ফিরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আদিত্য মুচকি হেসে বলে, ভার্সিটির পরে দাঁড়াবেন, আমি নিতে আসব। বন্যা হ্যাসূচক মাথা নেড়ে চলে যায়, আর আদিত্য ছুটে তার অফিসের উদ্দেশ্যে। ভার্সিটির ক্লাস শেষ। বন্যাকে আর আদিত্যর জন্য অপেক্ষা করতে হয়নি। আদিত্য আগে থেকে এসে হাজির হয়েছে। বন্যা বাইকে উঠে বসতেই আদিত্য বাইক স্টার্ট দেয়, তবে বন্যাদের বাসার রাস্তায় না গিয়ে যায় অন্য রাস্তায়। তা দেখে বন্যা আদিত্যর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, এ কি, আপনি বাইক ঘোরালেন কেন? উল্টো রাস্তায় কেন যাচ্ছেন? আদিত্য হতাশা নিয়ে বলে, কাল থেকে তো আপনাদের ভার্সিটিতে রোজা ছুটি পড়বে, দেখা হবে না আমাদের, তাই আজ না হয় একটু বেশি সময় কাটান আমার সাথে। বন্যা চিন্তিত গলায় বলে, খালামণি খালু চিন্তা করবে সময় মতো বাসায় না পৌঁছলে। আদিত্য ভাবলেশহীনভাবে উত্তর দেয়, তাদের বলে দিয়েছি আজ আমি আমার বউকে নিয়ে আমার বাসায় যাব। আদিত্য চাবি ঘুরিয়ে তালা খুলে
দরজা খুলে পিছনে বন্যাকে আগে বাসায় ঢোকার জন্য ইশারা করে। বন্যা তার সকল জড়তা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাসায় প্রবেশ করে। চারদিকটায় চোখ বুলিয়ে দেখে নেয়। 2 রুমের বাসা, সাথে ডাইনিং ড্রয়িং রুম। আদিত্য বাসায় ঢুকে দরজা লাগিয়ে দেয়। বন্যার উদ্দেশ্যে বলে, এখানে হবে আমাদের টোনাটুনির সংসার। যদিও বাসাটা আমার না, ভাড়া নিয়েছি। আপনার বড় অতটাও বড় লোক নয়। এবার বলুন, বাসা পছন্দ হয়েছে? বন্যা মুখে কিছু না বলে শুধু ঘাড় ঘোরায়, যার অর্থ তার পছন্দ হয়েছে। আদিত্য কিছু একটা চিন্তা করে বলে, বন্যা, আপনি এক কাজ করুন, ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার গরম করি। তারপর ইশারায় একটা ঘর দেখিয়ে দিয়ে বলে, এটা আমাদের বেডরুম। বন্যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। যা গরম পড়েছে, গোসল করলে বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। বাথরুম থেকে বেরিয়ে বন্যা বাসাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে যতদূর জানে আদিত্যর বাবা সরকারি চাকরিজীবী, ঢাকায় তার নিজস্ব বাড়ি আছে। তাহলে আদিত্য আলাদা কেন থাকে? আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বন্যাকে বাসা থেকে দেখতে ব্যস্ত দেখে আফসোসের সুরে বলে, বরের বাসাটা যতটা মনোযোগ দৃষ্টি দিয়ে দেখছেন, তার একাংশ যদি বরের দিকে দিতেন, এই অবলা স্বামীটাও ধন্য হতো। আদিত্যর কথায় বন্যার গালে লাল আভা ফুটে ওঠে। তা দেখে আদিত্য হাসে। ছোট্ট করে একটা শ্বাস ফেলে বলে, খাবার গরম হয়ে গিয়েছে, টেবিলে চলুন। বন্যা কিছু না বলে টেবিলের দিকে অগ্রসর হয়। এই মানুষটার থেকে দূরে গেলেই সে বাঁচে, নয়তো লোকটা লজ্জা দিতে থাকবে। আদিত্য ঠায় দাঁড়িয়ে থাকে। বন্যা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে ঘোর লাগা গলায় বলে, আপনার দৃষ্টি আমায় ধন্য করে না বৃষ্টিকন্যা, আমায় ধ্বংস করে। বন্যা আদিত্যর ঘরের বারান্দায় দাঁড়িয়ে অপরাহ্নের প্রকৃতি দেখছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। বাড়ির পাশের খোলা মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলায় মত্ত। আদিত্য এসে বন্যার পাশে দাঁড়ায়। বন্যা তার উপস্থিতি টের পেয়েও কোনো হেলদোল দেখায় না। আদিত্য তার মনোযোগ আকর্ষণ করার জন্য খুব খুব করে কেশু বলে, কিছুদিন পর থেকে স্থায়ীভাবে এখানে থাকতে হবে আপনাকে বন্যা। তখন না হয় বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাগুলোর খেলা দেখবেন। এখন একটু এই অসহায় মানুষটার দিকে নজর দিন। বন্যার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে, তবে মুখে কিছু বলে না। তার দৃষ্টি মাঠের বাচ্চাগুলোর দিকে। কিছুক্ষণ নীরবে কাটে। বন্যা আদিত্যকে প্রশ্ন করে বসে, আপনি চাইলে আমাকে বিয়ে করে সঙ্গে সঙ্গে নিজের কাছে আনতে পারতেন, তবুও তা করলেন না কেন? মুহূর্তে আদিত্যর মুখের রং পাল্টে যায়। ঠোঁটের হাসির রেখা গায়েব হয়ে যায়। কথা ঘোরানোর জন্য মিথ্যে হেসে বলে, ওসব ছাড়ুন তো, আগে বলুন আমার হাতের রান্না কেমন লাগলো। বন্যা আদিত্যর দিকে ফিরে বেশ ভালোই বুঝতে পারে আদিত্য কথা ঘোরাতে চাইছে। তাই সে আর আদিত্যকে অস্বস্তিতে ফেলতে চাইছে না। বন্যা নিজেও প্রশ্নটা করে অস্বস্তিতে পড়ে গেছে। হুট করে কথাটা মাথায় আসায় কিছু না ভেবে প্রশ্নটা করে ফেলেছিল সে। ম্লান হেসে আদিত্যকে জবাব দেয়, আমার হাতের রান্না থেকে ভালো। বন্যার কথায় আদিত্য হাসে। সন্ধ্যার আগেই আদিত্য বন্যাকে বন্যাদের বাসায় দিয়ে আসে। বন্যাকে বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিয়ে সে চলে যায়। বন্যা আদিত্যর সাথে কাটানো দিনটার কথা ভাবতে ভাবতে বাসায় আসে। বাসায় এসে নিজের শাশুড়ি মা আর ননদ অদিতিকে তাদের বাসায় দেখে একটু অবাক হয়। নিজের অবাক হওয়াকে আপাতত বাটি চাপা দিয়ে সৌজন্যতার সাথে তাদের সাথে কুশল বিনিময় করে। রাত অবধি দিশারি বেগম আর অদিতি বন্যাদের বাসাতেই ছিল। বন্যার তার শাশুড়ি আর তার ননদকে বেশ ভালো লেগেছে। অদিতির সাথে কয়েক ঘন্টার ব্যবধানেই দুষ্টুমিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাওয়ার আগে দিশারি বেগম বন্যাকে নিজের সামনে বসান। স্নেহ ভরা গলায় বলেন, আমার ছেলে তোমাকে বড্ড ভালোবাসে বন্যা। বন্যা অবাক দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম মুচকি হেসে বলেন, শাশুড়ি মুখে এমন কথা শুনে অবাক হচ্ছে তাই তো? অবাক হওয়ার কিছু নেই, যেটা সত্য আমি সেটাই বললাম। দিশারি বেগম একটু থামলেন, সময় নিয়ে আবার বলতে শুরু করলেন, জানো বন্যা, আমার ছেলেটা না সেই ছোট থেকে নম্রভদ্র ছিল। কখনো গুরুজনদের মুখের ওপর উঁচু গলায় কথা বলে না, একদম বাবা মায়ের বাধ্য ছিল। কিন্তু ওই যে বলে না, সঙ্গদোষে লোহবাসে। দিশারি বেগম দীর্ঘ শ্বাস ফেললেন। আমার বড় ভাইয়ের উচ্ছন্নের চাওয়া ছেলে দীপ্ত। দীপ্তর সঙ্গদোষে আমার যে ছেলে কোনোদিন একটি সিগারেট পর্যন্ত মুখে দেয়নি, সে ছেলে মদ খেয়ে রাত দুপুরে বাড়ি ফেরে। তোমার শ্বশুরমশাই ছেলের এমন অধপতন দেখে কষে একটা চর বসিয়ে দেন। সেই আমার ছেলেটা ঘর ছেড়েছে, গত 2 বছর বাড়ির চৌকাঠ পর্যন্ত বেরোয়নি। এবার দিশারি বেগম হেসে দেন, হাসি হাসি মুখে বলেন, 2 বছর পর ছেলেটা আমার সাথে যোগাযোগ করে। জানো সে আমার কাছে সেদিন কি চেয়েছিল? আদিত্যর কুকর্মগুলোর কথা শুনে বন্যার খুব রাগ লাগে।
মানুষটা নিজে ভুল করেছে, আবার নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। কি অদ্ভুত সে। ভাবতে ভাবতে দিশারি বেগমের প্রশ্ন তার কানে আসে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিশারি বেগমের দিকে তাকায়। দিশারি বেগম তার ঠোঁটের হাসি প্রশস্ত করে বলেন, আদিত্য তার বিষ্টকন্যাকে বিয়ে করার আবদার করে বসেছিল। দিশারি বেগমের কথায় বন্যার সব রাগ অভিমান ফুরুত করে জানালা দিয়ে পালিয়ে যায়। মানুষটার ভালোবাসা দেখে বন্যারও ইচ্ছে করে নতুন করে ভালোবাসতে। দিশারি বেগম ছলছল দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আবদার করে বসেন। বন্যা, আমার বিশ্বাস আদিত্য তোমার কথা কখনো ফেলবে না। আমার কাছে মা হয়ে আমি অনুরোধ করছি, যদি সম্ভব হয় আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসো। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে আসো। সময় তার আপন গতিতে বহমান। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। আজ পবিত্র ঈদ উল ফিতর। গত 1 মাসে আদিত্য আর বন্যার দেখা হয়েছে মাত্র 2 বার। আদিত্য এসেছিল দেখা করতে। আজ আদিত্য ভীষণ খুশি। প্রায় 10 দিন পর সে যাচ্ছে তার বৃষ্টিকন্যার কাছে। সে ভেবে রেখেছে আজ সে বন্যাকে নিজের বাসায় নিয়ে যাবে। বাইক রেখে সিঁড়ি বেয়ে উঠে বন্যাদের বাসার কলিং বেলে চাপ দেয় আদিত্য। মহিমা বেগম দরজা খুলে দেন। আদিত্যকে বাসার ভেতরে নিয়ে এসে কুশলাদি বিনিময় শেষে আদিত্য বন্যার কথা জিজ্ঞেস করলে মহিমা বেগম জানান বন্যা আরও 1 ঘন্টা আগেই আদিত্যর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মহিমা বেগমের এমন কথায় আদিত্যর কপাল কুঁচকে যায়। সে তো বন্যাকে আগেই বলেছিল যে সে নিতে আসবে, তাহলে বন্যা একা কেন চলে গেল? আদিত্য মহিমা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বাইকে এসে বন্যাকে কল দেয়। 2 বার রিং হতেই বন্যা কল রিসিভ করে। আদিত্য বেশ চিন্তিত গলায় প্রশ্ন করে, বন্যা তুমি কোথায় বলো তো? বন্যা ভাবলেশহীনভাবে জবাব দেয়, আপনার বাসায়। বন্যার জবাবে আদিত্য কপালের ভাঁজ আরও প্রগাঢ় হয়। আমার বাসায় মানে? তুমি আমার বাসায় কিভাবে গেলে? বাসার একটাই চাবি যেটা এই মুহূর্তে আমার কাছে। বন্যা সোজাসাপটা জবাব দেয়, আমি আপনার বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে। বন্যার কথা বুঝতে আদিত্যর আর সময় নষ্ট করতে হয় না। আদিত্য চোয়াল শক্ত করে আদেশের সুরে বলে, এক্ষুনি ওই বাসা থেকে বেরিয়ে এসো বন্যা। আপনি এসে নিয়ে যান। বন্যা কথাটুকু বলেই কল কেটে দেয়। বন্যা ঘুরে ঘুরে বাসাটা দেখতে থাকে। 4 রুমের একটা ফ্ল্যাট। আদিত্যের ঘরটা সব থেকে বড়। ঘরটা সুন্দর করে সাজানো। বন্যার ভাবতে অবাক লাগে মানুষটা গত 2 বছর এই ঘরেই আসেনি। বন্যার তো মনে হচ্ছে আদিত্যর গায়ের ঘ্রাণ এখনও এই ঘরে আছে। আসলে দিশারি বেগম ছেলের ঘরটা আগের মতোই করে রেখেছেন যেমনটা আদিত্য রাখত। বন্যার সব থেকে পছন্দ হয়েছে বারান্দাটা। ঘরের সাথে ঝুলন্ত বারান্দা। ঘর আর বারান্দার মাঝখানে থাই গ্লাস দেয়া। হঠাৎ দিশারি বেগমের ডাকে বন্যা উদ্যত হয় রান্নাঘরে যাওয়ার জন্য, কিন্তু ঘরের দরজার কাছে আসতেই ঘটল এক ঘটনা। বন্যা ধাক্কা খেয়ে পড়ে গেল, আর বন্যার উপর পড়ল আদিত্য। পড়ে যাওয়াতে আদিত্যর চোখের চশমা খুলে পড়ল বন্যার কপালে। বন্যা চোখ মুখ কুঁচকে তাকালো। আদিত্য ঝাড়ি মেরে বলল, চোখে দেখো না, নিজেও পড়লে আমাকেও ফেললে। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, আমি চোখে দেখি না, আপনি তো আপনার 4 চোখ দিয়েও দেখেন না, আর নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া কি আপনার স্বভাব? আদিত্য দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কি আমি অন্যের উপর দোষ চাপিয়ে দেই? বন্যা গলার জোর বাড়িয়ে বলল, তার হয়তো কি মদ গিলে বাড়ি ফিরবেন আর বাবা শাসন করলেই দোষ না? আদিত্য চোখ গুলগুল করে তাকায়। বন্যা কিভাবে জানলো এই কথা? বন্যা চোখ মুখ খিচে বলে, কি ভারী বাবা, উঠুন তো আমার উপর থেকে। আদিত্য উঠে দাঁড়ায়। নিজের চশমাটা তুলে নিয়ে চোখে পড়ে। বন্যা উঠে দাঁড়ায়। আদিত্য থমথমে গলায় বলে, চলো এখান থেকে। বন্যা নিজের ওড়না ঠিক করতে করতে প্রশ্ন করে, কোথায় যাব? আদিত্য সোজাসাপটা উত্তর দেয়, আমাদের বাসায়। বন্যা ভাবলেশহীনভাবে জবাব দেয়, এটাই আমাদের বাসা, আজ থেকে এখানেই থাকা হবে আপনার। আদিত্যের প্রত্যুত্তরের আশায় না থেকে বন্যা হাঁটা ধরে দিশারি বেগমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। পুরো পরিবার দুপুরের খাবার খেতে বসবে। তখনই কলিং বেল বেজে ওঠে। অদিতি উঠে গিয়ে দরজা খুলে দেখে দীপ্ত এসেছে। দীপ্তকে সাথে নিয়ে অদিতি ডাইনিং টেবিলে আসে। দীপ্ত সকলের সাথে কুশলাদি বিনিময় করে। এদিকে বন্যা দীপ্তর দিকে তাকিয়ে অনেকক্ষণ হলো চেনার চেষ্টা করছে। কোথায় যেন দেখেছে সে লোকটাকে। মাথায় একটু জোর দিতেই বন্যার মনে পড়ে যায়, এই লোকটাই তো সেদিন রাতে তাকে বাজে ইঙ্গিত করেছিল। দীপ্ত আর চোখে বন্যার দিকে তাকায়। এমন একটা ভান ধরে যেন সে বন্যাকে চেনেই না। দীপ্তর আগমনে খুশি হয়নি আদিত্য। দীপ্তর চরিত্র কেমন তা সে খুব ভালো করেই জানে। ভাগ্যিস সময় থাকতে সে নিজের ভুল বুঝতে পেরেছিল, নয়তো সে নিজেও আজ হয়তো
দীপ্তদের দলভুক্ত হতো। রাত বোধ হয় 9টা। আদিত্যর ঘরে বিছানার উপর তন্দ্রায় আচ্ছন্ন বন্যা। আদিত্য তাকে বাড়ি পৌঁছে দেবে বলেছিল, কিন্তু বন্যার দিকে মানুষটা তাকে অপেক্ষা করতে বলে কই যে গেল, এখনও এলো না। অপেক্ষা করতে করতে একসময় বন্যা ঘুমিয়ে পড়ে। আদিত্য ঘরে এসে দেখে বন্যা ঘুমিয়ে বিভোর। বন্যার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না, তাই সে বন্যার পাশে আধাশোয়া হয়ে ফোন স্ক্রল করতে শুরু করলো। হঠাৎ ঘুমের মাঝে বন্যা কি যেন বিড়বিড় করতে শুরু করে। ঘেমে নিয়ে সে একাকার। হুট করে মা বলে চেঁচিয়ে উঠে বসলো। আদিত্য তার পাশেই ছিল। বন্যার এমন কাণ্ডে সে ঘাবড়ে যায়। বন্যার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। ঘরে পানি ছিল না। আদিত্য এক মুহূর্তের জন্য বন্যাকে রেখে দ্রুত যায় পানি আনতে। বন্যা আদিত্যকে আটকাতে চায়, কিন্তু পারে না। তাকে বোঝাতে চায় যে এটা নতুন কিছু নয়। পানি নিয়ে এসে ঘরে আদিত্য বন্যাকে পায় না। এদিক ওদিক তাকাতেই তাকে বারান্দায় আবিষ্কার করে। আদিত্য তার কাছে যায়। আদিত্যর উপস্থিতি টের পেয়ে বন্যা বলে, ঘাবড়াবেন না, এ আর নতুন কিছু নয়। আদিত্য পানির গ্লাসটা বারান্দায় থাকা চেয়ারের উপর রাখে। সুদূর অন্তরিক্ষে মিটমিটি তারাদের খেলা। একপাশে চাঁদমামা বসে বসে হাসছে। রূপালী আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বন্যা সেদিকেই তাকিয়ে আছে, আর তার পাশে আদিত্য। আদিত্য দৃষ্টি তার বৃষ্টিকণার দিকে আবদ্ধ, আর বন্যার সুদূর অন্তরিক্ষে। বন্যা ধীর গলায় বলল, আমার মায়ের অগোচরে আমার বাবা যামিনী আন্টির সাথে সম্পর্ক তৈরি করে। অবশ্য তাদের সম্পর্ক বাবা মার বিয়ের আগেই ছিল। এমনকি একটা ছেলেও ছিল তাদের। পরিবারের কেউই জানতো না তাদের সম্পর্কের কথা, মাও জানতো না। একদিন যামিনী আন্টি জায়ান ভাই আর 9 মাসের ছোট্ট জুইকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় অধিকার চাইতে। আমার তখন কতই বা বয়স হবে, হয়তো 2 বা 2.5। বন্যা একটু থামে, গলা ভিজে নিয়ে বলতে শুরু করে, মা বাবাকে খুব ভালোবাসতো। বাবার করা প্রতারণা মা সহ্য করতে পারেনি। সেদিনই মা আত্মহত্যা করে নিজের গায়ে আগুন দিয়ে। গায়ে আগুন লাগানোর পর মা যেভাবে ছটফট করছিল, যেভাবে চিৎকার করছিল, সবটাই নিজ চোখে দেখেছিলাম। সেদিনের ঘটনা আজও স্বপ্ন হয়ে আমাকে তাড়া করে। বন্যা চুপ করে থাকে। আদিত্য এতক্ষণ তার সব কথা শুনছিল, কি বলবে বুঝতে পারছে না সে। তখন আদিত্যর কণ্ঠস্বর কানে আসে। বন্যা আদিত্য দুজনেই পেছন ফিরে অদিতির দিকে তাকায়। মা তোমাদের খেতে ডাকছে, জলদি এসো। কথাটুকু শেষ করে অদিতি বেরিয়ে যায়। নিশুতি রাত, নিশাচর প্রাণী বাদে সকলেই গভীর ঘুমে। ঘুম নেই শুধু অদিতির চোখে। বন্যা আদিত্য সব কথাই তখন সে শুনেছিল। এতদিন সে ভাবত বন্যা জায়ানের আপন বোন ভেবে খুশি হয়েছিল সে, কিন্তু এখন বন্যা আর জায়ানের সম্পর্কের তিক্ততা কোনোভাবে তার আর জায়ানের অথবা বন্যা আর আদিত্যর সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না তো? রমজানের ছুটির শেষে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সব আগের মতো চলতে শুরু করেছে। আদিত্য, বন্যা যে যার কর্মব্যস্ত জীবনে মত্ত, তবে বদলায়নি তাদের একে অপরের প্রতি অনুভূতিগুলো। রোজকার মতো আজও আদিত্য তার বাইক নিয়ে হাজির বন্যার ভার্সিটির সামনে। তবে আজ বন্যাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে না, নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে যাবে। দিশারি বেগমের বড় ভাই ভাবি আজ দেশে ফিরেছেন। আদিত্যদের বাসাতেই তারা উঠেছেন। দিশারি বেগম বন্যাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চান বিধায় খুব করে বন্যাকে অনুরোধ করেছেন যাতে আজ সে তাদের বাসায় যায়। বন্যা তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারেনি। আদিত্য প্রায় 1 ঘন্টা ধরে নিজের ঘরের থেকে ওদিকে পায়চারি করে চলেছে। বন্যা এতক্ষণ হলো তাদের বাসায় এসেছে, অথচ নিজের বউটাকে 2 মিনিটের জন্য কাছে পায়নি। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। মনে মনে নিজের বাসার মানুষদের ঘরশত্রু বিভীষণ বলে আখ্যায়িত করছে। একে তো বন্যা সবসময় তার থেকে পালিয়ে বেড়ায়, তার উপর বাড়ির মানুষগুলো বন্যাকে তার কাছে আসতেও দেয় না। আদিত্য এখন তার মা বাবার সাথে এই বাড়িতেই থাকে। বন্যার জেদের কাছে তাকে হার মানতে হয়েছে, বা অন্যভাবেও বলা যায় নিজের বৃষ্টিকণার কোনো আবদার সে অপূর্ণ রাখতে চায়নি। বেশ অনেকক্ষণ হলো বন্যা ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় বসে আছে। আদিত্যর মা বাবা দিশারি বেগম ও আনোয়ার সাহেব আর আদিত্যর মামা মামের গল্পে মজেছেন। এদিকে বন্যা অসহায়ের মতো বসে আছে। না সে এখানে বসে থাকতে চাইছে, আর না উঠে যেতে পারছে। তার উপর বন্যার অস্বস্তির আরেকটি কারণ হলো দীপ্তর উপস্থিতি। বন্যা হাতে থাকা ফোন ভাইব্রেট করে ওঠে। মেসেজ এসেছে। বন্যা ফোনের দিকে দৃষ্টি দেয়।
আদিত্যর মেসেজ, জলদি ছাদে এসো। বন্যা কি করবে ভেবে পায় না। সবার সামনে থেকে উঠে গিয়ে ছাদে গেলে বিষয়টা কেমন দেখাবে। তার উপর কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তখন কি বলবে বরের সাথে দেখা করতে যাচ্ছি। বন্যা ছাদে এসে এদিক ওদিক তাকিয়ে আদিত্যকে খুঁজে, কিন্তু আদিত্য ছাদে নেই। বন্যার ছাদে আসার ক্রেডিট পায় অদিতি। সে এটা ওটা বলে বন্যাকে ছাদে পাঠিয়েছে। হঠাৎ কেউ পেছন থেকে বন্যাকে জড়িয়ে ধরে। বন্যা ভয়ে কেঁপে ওঠে। প্রথমে ভাবে হয়তো আদিত্য হবে, কারণ আদিত্য ছাড়া কারো অধিকার নেই তাকে নিবিড়ভাবে স্পর্শ করার। কিন্তু আদিত্যের গায়ের ঘ্রাণ তার চেনা। শরীরের ঘ্রাণ জানান দিচ্ছে এটা আদিত্য নয়। বন্যার সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায়। দীপ্তকে হাসি হাসি চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে তার শরীর রিরি করে ওঠে। দীপ্ত হেসে বলে, রিল্যাক্স, এটা আমি। আজ আমি তোমাকে একটা অফার দিই, কেমন? দীপ্ত কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে আবার বলে, তো কি যেন বলছিলাম, ও হ্যাঁ শোনো, তোমাকে আমার মনে ধরেছে। সো এক রাতের জন্য হলেও আমার তোমাকে চাই। বাট প্রবলেম হলো তুমি আমার ভাই অ্যান্ড আমি আমার ভাইয়ের সংসার তো আর নষ্ট করতে পারি না। দীপ্ত মুখে শয়তানি হাসির রেখা টেনে বলে ওঠে, তো তুমি নিজ ইচ্ছায় এক রাত আমার সাথে কাটাও, আই প্রমিস। আদিত্য কিছু জানবে না, তোমার সম্মানেও কোনো আঘাত লাগবে না, আর আমারও না। সো বি রেডি। গড়গড় করে কথাগুলো বলে দীপ্ত ছাদ থেকে নিচে নেমে যায়। বন্যার রাগে আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আদিত্যর আগমন ঘটে ঠিক তখনই। বন্যাকে কাঁপতে দেখে আদিত্য তার দিকে এগিয়ে আসে। চিন্তিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে বন্যা, এমন করছো কেন? আর দীপ্তকে দেখলাম নিচে নামতে, ও কি ছাদে এসেছিল? বন্যা নিজেকে সামলে নেয়। আমতামতা করে আদিত্যকে বলে তার কিছু হয়নি। কিন্তু আদিত্যর মনের শঙ্কা যায় না। বন্যার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলে, দীপ্তর সঙ্গদোষে মদ গিলে বাড়ি ফিরেছিলাম। এটা যেহেতু জানো, তাহলে এটাও তো জানো উচিত যে দীপ্তর ব্যাপারে বাজে কিছু বললে তা আমার বিশ্বাসযোগ্য হবে। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টিতে বন্যার দিকে তাকায়, কিন্তু বন্যা সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যায়। রাতের আধারে ধরণী আচ্ছাদিত। পূর্ণিমা রাত। আকাশে গোলথালার মতো চাঁদ উঠেছে। কেউ গভীর ঘুমে মত্ত, তো কেউ চন্দ্রবিলাসে। তবে বন্যা আপাতত এ দুই শ্রেণীর একটাতেও দলভুক্ত নয়। বিছানায় শুয়ে বারবার এদিক ওদিক করছে। আজকে দুপুরের ঘটনা তার চোখে ভেসে উঠছে। হুট করে মাথায় আসে, দীপ্তর জায়গায় যদি আদিত্য তাকে জড়িয়ে ধরত তাহলে খুব ক্ষতি হতো। নিজের ভাবনায় নিজেই লজ্জায় লাল নীল হতে শুরু করে বন্যা। কি ভাবছে সে এসব? আদিত্যর প্রতি তার জড়তাগুলো বোধ হয় হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। লাল রঙা কামিজ পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে অদিতি। আজ সে ভীষণ খুশি। জায়ান তার মা বাবাকে নিয়ে আজ তাকে দেখতে আসছে। প্রথমে সে ভেবেছিল তার আর জায়ানের সম্পর্কটা হয়তো অনিশ্চিতের দিকে এগিয়ে যাবে, তবে তা হয়নি। অদিতি তার জায়ানের সম্পর্কের ব্যাপারে বন্যাকে সব জানিয়ে দিয়েছিল। এতে বন্যা বেশ খুশি হয়েছিল। বন্যা নিজেই অদিতিকে এ ব্যাপারে বলেছিল। প্রথম আদিত্য নাকচ করে দিলেও পরবর্তীতে বোনের খুশির কথা চিন্তা করে আর বাধা দেয়নি। আজ বন্যা নিজ হাতে অদিতিকে সাজিয়ে দিয়েছে। তবে এসবের ভেতরেও সে অস্বস্তিতে ভুগছে। তার কারণ হলো দীপ্ত আর তার মা বাবা আজ এ বাড়িতেই রয়েছে। জায়েনরা তখনও এসে পৌঁছায়নি। আজ বন্যা নিজে রান্না করতে চেয়েছে। দিশারি বেগম মানা করেননি। মেয়েটা প্রথমবার তার কাছে আবদার করেছে, কিভাবে মানা করতেন তিনি? দিশারি বেগম হাতে হাতে বন্যার কাজে সাহায্য করতে লাগলে বন্যা তাকে জোর করে রান্নাঘরের বাহিরে পাঠিয়ে দেয়। রান্না শেষ করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায় বন্যার। রান্নাঘরে সব খাবার ঢাকা দিয়ে রেখে বের হতে নেবে তখনই আগমন ঘটে দীপ্ত সোজা এসে বন্যার কোমর জড়িয়ে ধরে বন্যাকে নিজের কাছে নিয়ে আসে। বন্যা নিজের সর্বশক্তি ব্যবহার করেও দীপ্তকে নিজের থেকে দূরে সরাতে পারে না। যেই না চিৎকার করে সবাইকে ডাকতে যাবে, দীপ্ত নিচু গলায় বলে, ফুলেও চেঁচিও না, সবাই তোমাকেই ফুল বুঝবে। তুমি হলে পরের বাড়ির মেয়ে, আর আমি বাড়ির ছেলে। আমার কথাই সবাই বিশ্বাস করবে। দীপ্তর কথা কানে যেতেই বন্যা হতবুদ্ধি হয়ে যায়। দীপ্তর কথা ভুল নয়। যদি সবাই তাকে ভুল বুঝে, বন্যা মুখে কোনো আওয়াজ না করলেও দীপ্তকে সর্বশক্তি ব্যবহার করে সরাতে চেষ্টা করে। কিন্তু তার চেষ্টায় সে সফল হয় না। বন্যার দম ফুরিয়ে আসে, তবুও চেষ্টা থামায় না। দীপ্ত বন্যাকে শক্ত করে ধরে রেখে বাঁকা হেসে বলে, তো আমার অফার নিয়ে ভেবেছ? এক রাত কাটাতে রাজি তো তুমি? কবে তোমাকে নিজের করে পাবো বলো তো? দীপ্ত,
নিজের বাবার গলার হুঙ্কার শুনে দীপ্ত বন্যাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। বন্যা দীপ্তর কাছ থেকে ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বাবা, আমি কিছু করিনি, এই মেয়েই। দীপ্তর বলা কথা শেষ হয় না, তার আগেই দীপ্তর গালে জ্বর বসে যায়। দিদার সাহেবের হুঙ্কারে ততক্ষণে বাসার সবাই রান্নাঘরে এসে হাজির হয়েছে। রান্নাঘরে দীপ্তকে দেখে এবং এক কোনায় বন্যাকে জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য যা বোঝার সে বুঝে গিয়েছে। মেয়েটাকে সে অনেকবার বলেছে তার কাছ থেকে যেন কোনো কিছু না লুকায়। আর দীপ্তর ব্যাপারে হলে তো কথাই নেই। তীব্র অভিমানে আদিত্য বন্যার থেকে চোখ ঘুরিয়ে নেয়। আদিত্যের চোখ সরিয়ে নেওয়া বন্যার দৃষ্টিগোচর হয় না। আদিত্যের চোখ সরিয়ে নেয়াতে তার বুকে সেদ করে ওঠে। দিদার সাহেবের রাগে কপালের রগ দৃশ্যমান হয়ে গিয়েছে। তিনি দীপ্তর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে, আমি কি নিজের চোখে ভুল দেখেছি? ছি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? একটা মেয়ে সম্মানে দাগ লাগাতে গিয়েছিলি। দিদার সাহেব ছাড়া উপস্থিতি সবাই চুপ করে থাকে। দীপ্তর চরিত্র সম্পর্কে তারা জানে, শুধু জানতেন না দিদার সাহেব। ছেলের এতটা অধপতন তিনি মেনে নিতে পারছেন না। শীতকাল নীরবে তার আগমনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। একটা মোটা কাঁথা মুড়ি দিয়ে বন্যা বিছানায় শুয়ে এদিক ওদিক করছে। সেদিনের ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। দীপ্তর বাবা সেদিনই দীপ্তকে ত্যায্যপুত্র করেছেন। এরপর দীপ্তর কি হয়েছে বন্যার ঠিক জানা নেই। শুনেছিল সে নাকি দেশের বাহিরে পাড়ি জমেছে। বন্যা দীর্ঘশ্বাস ফেলে। এই 1 মাসে কিছু না বদলালেও বদলেছে আদিত্য। লোকটা বড্ড বেশি অভিমানী। বন্যা স্বীকার করে তার ভুল ছিল। দীপ্ত আদিত্যর মামাতো ভাই, অবশ্যই সে তার ভাইয়ের চরিত্র সম্পর্কে জানে। তাই তো বন্যাকে নিজে থেকে ঘটনাটা বলতে বলেছিল। বন্যার উচিত ছিল আদিত্যকে আগেই বলে দেয়া, কিন্তু তাই বলে আদিত্য তার সামনে মনোব্রত পালন করবে? গত 1 মাসে আদিত্য রোজ বন্যাকে তার ভার্সিটিতে পৌঁছে দিয়ে গেছে ঠিকই, কিন্তু মুখে কোনো কথা বলেনি। বন্যা নিজে থেকে কথা বললেও হুহা ছাড়া আর কোনো জবাব দেয়নি আদিত্য। অদিতির বিয়ের শপিংয়ের দিন অদিতি বন্যাকে সাথে নিয়ে গিয়েছিল। পুরোটা সময়েও আদিত্য বন্যার জন্য একটা রা শব্দ পর্যন্ত করেনি। এই জন্যই হয়তো মানুষ বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। বিয়ের পর থেকে সে আদিত্যকে এড়িয়ে চলে এসেছে। আদিত্য তার জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে তা সে বুঝতে পারেনি। আর আজ যখন আদিত্য তাকে এড়িয়ে যাচ্ছে তখন ঠিকই সে বুঝেছে আদিত্যর গুরুত্ব তার জীবনে ঠিক কতটা। এসব ভাবতে ভাবতে বন্যা একসময় পাড়ি জমায় ঘুমের রাজ্যে। দুপুরের ভাত ঘুমটা বন্যার বেশ ভালো হয়েছে। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। বন্যা পিটপিট করে চোখ খুলে নিজের পাশে আদিত্যকে বসে থাকতে দেখে। আদিত্য তখন ফোনে কী যেন করছে। বন্যা আদিত্যর 1 হাত ধরে হেঁচকে টান দিয়ে নিজের উপর ফেলায়। হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুতি ছিল না আদিত্য, বিধায় হুমড়ি খেয়ে বন্যার উপর পড়তে নেয়। বন্যার বালিশের পাশে নিজের 1 হাত রেখে বন্যার উপর থেকে পড়ে যাওয়া থেকে নিজেকে আটকায়। বন্যা নিজের 2 হাত দিয়ে আদিত্যর গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে অভিমানী গলায় বলে, আপনি আমার সাথে কথা বলেন না কেন বলুন তো? জানেন না আপনি কথা না বললে আমার ভালো লাগে না? আদিত্য কপাল কুঁচকে বন্যার দিকে তাকায়। বন্যা নিজের ডান হাত দিয়ে আদিত্যর ঠোঁটে স্লাইড করতে করতে বলে, ঠোঁটে তো কালো হয়েছে কেন? সিগারেট খান? আদিত্য থমথমে গলায় বলে, আগে খেতাম। একটু থেমে আবার বলে, অনেকক্ষণ ঘুমিয়েছো, ওঠো এবার। বন্যা ঠোঁট উল্টে বলে, না উঠবো না, উঠলেই আপনি গায়েব হয়ে যাবেন। আদিত্য কপাট রাগ দেখিয়ে বলে, জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি মেয়ে? বন্যা চোখ গুলগুল করে তাকায়। তার মানে সে আদিত্যকে কল্পনা করছে না, বরং আদিত্যই তার সামনে। আদিত্যর বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে বন্যা উঠে বসে জোরে জোরে শ্বাস নেয়। ইস্কি কাণ্ডটাই না সে ঘটিয়ে ফেলেছে। আদিত্যর কর্মকাণ্ডে অবাক হয়ে যাচ্ছে বন্যা। লোকটা হুট করেই চলে এসেছে, এমন তো কখনো করে না। তার উপর উদ্ভট সব কাণ্ড করছে। বিকেলবেলা বন্যা ছাদ থেকে শুকনো কাপড়গুলো নামিয়ে নিয়ে আসে। নিজের ঘরের বিছানার উপর কাপড়গুলো রেখে একটা একটা করে ভাঁজ করতে শুরু করে। আদিত্য তখন বারান্দা থেকে গটগট করে হেঁটে এসে একদমে বলে, শোনো মেয়ে, তুমি শুধুই আমার। গল্পের শুরুটা যেভাবেই হয়ে থাক, শেষটাই আমি তোমাকেই চাই। অন্য কেউ তোমার উপর ভাগ বসাতে আসলে ফল খুব খারাপ হবে। কথাটুকু বলে আদিত্য আবার বারান্দায় চলে যায়। বন্যা কাপড় ভাঁজ করা শেষ করে সেগুলো আলমারিতে তুলে রাখছিল। তখনই উদ্ভট লোকটা বারান্দা থেকে আবার এসে হাজির। বন্যার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলে ওঠে, মা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। পরশু অদিতির বিয়ে, কিন্তু বিয়েতে তুমি যাবে না, আমিও যাব না। আদিত্যর এমন কথায় অবাক হয় বন্যা। লোকটা নিজের বোনের বিয়েতে থাকবে না বলেছে। সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
আদিত্য ঠোঁট উল্টে বিছানায় পা তুলে বসে আছে। তার দৃষ্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হতে থাকা বন্যার দিকে। আদিত্য আমতামতা করে বলে, বলেছিলাম যে জুই তো জায়ানের বোন, তার মানে অবশ্যই বিয়েতে জুই তার পরিবারকে নিয়ে আসবে, তাই না? বন্যা কপাল কুঁচকে আদিত্যর দিকে তাকায়। তাহলে এই কারণে লোকটা উদ্ভট ব্যবহার করছে? আদিত্য কি বিয়েতে শাবাব আসবে বলে এমন করছে? আদিত্য বন্যাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে কোনো এক কাজে বেরিয়ে যায়। রাত 10টা পেরিয়ে যায়, অথচ আদিত্যর আসার নাম নেই। দিশারি বেগম জোর করেই বন্যাকে খাইয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেন। 10:30টার দিকে আদিত্য বাড়ি ফিরে। দিশারি বেগম আদিত্যকে দেখে খেতে বসতে বলেন। ডাইনিং টেবিলে তখন শুধু আদিত্যর বাবা আনোয়ার সাহেব ছিলেন। আদিত্য চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে মায়ের উদ্দেশ্যে হাঁক ছাড়ে। মা, সবাই খেয়েছে? সবাই খেয়েছে, শুধু তুই আর তোর বাবা বাদে। বন্যা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। তার সাজা মানে হলো হালকা লিপস্টিক আর কাজল দেয়া। তার পরনে লাল শাড়ি। বন্যা তেমন একটা শাড়ি পরে না, কারণ শাড়ি সামলাতে তাকে হিমশিম খেতে হয়। তবে দিশারি বেগম শাড়িটা তাকে দিয়েছেন অদিতির বিয়েতে পরার জন্য, তাই আজ শাড়িটা তাকে পরতে হলো। লাল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে মোটা কাজল রেখা, ব্যাস এটুকুই তার সাজ। শ্যামাঙ্গীর চোখে কাজলের ছোঁয়া তাকে আরও মোহনীয় করে তুলেছে। আদিত্য ঘরে এসে ঢোকে। বোনের বিয়ে বিধায় তাকে অনেক দিক সামাল দিতে হচ্ছে। আদিত্যর উপস্থিতি টের পেয়ে বন্যা উঠে তার দিকে ফিরে তাকায়। আদিত্য একদৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। মুখে কিছু না বললেও মনে মনে বলে, আজ আপনাকে আমার বউ বউ লাগছে বৃষ্টিকরটা। আদিত্য বন্যার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আলমারি থেকে নিজের পাঞ্জাবি বের করে বন্যার উদ্দেশ্যে বলে, একটু অপেক্ষা করো, আমি আসছি। আদিত্য বাথরুমে ঢুকে যায়। ওদিকে বন্যার ডাক পড়ে। দিশারি বেগম তাকে ডাকছে। বন্যা ঘরের দরজা পর্যন্ত গিয়ে আদিত্যর কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকায়। এত দ্রুত সে পাঞ্জাবি পরে বেরিয়ে এসেছে। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বন্যার দিকে এগিয়ে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব মাত্র 1 হাত। আদিত্য থমথমে গলায় বলে, বলেছিলাম না অপেক্ষা করতে। বন্যা একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, ভালো যখন বেসেছেন একটু বিশ্বাস করে দেখুনই না আমাকে। আদিত্য কৌশলে বন্যার কোমর জড়িয়ে ধরে হেসকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। বন্যা কোনো প্রতিক্রিয়া দেখায় না। আদিত্য আফসোস জড়ানো কণ্ঠে বলে, আমার ভালোবাসা যে তার অতীতেই মত্ত হয়ে আছে। বন্যা ঘোর লাগা দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায়। আদিত্যর কানের কাছে নিজের মুখ নিয়ে এসে মিহিসুরে বলে, আমি আমার বর্তমানেই মত্ত। আমি আমার উম্মাদ প্রেমিক পুরুষেতেই আবদ্ধ। শুধু একটাই অনুরোধ, আমার জীবনের শেষ গল্পটা হয়ে থেকো। কথা দিলাম আমি তোমাতেই বিলীন হব। আদিত্য কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতে পারে না। বহুদিনের আকাঙ্ক্ষিত জিনিস অনাকাঙ্ক্ষিত ভাবে পেয়ে গেলে হয়তো মানুষ এমনই প্রতিক্রিয়া দেখাতে ভুলে যায়। বিয়ে শেষে বিদায়ের পালা। বন্যা তার অতীতের মুখোমুখি হয়। তার সামনে তার অতীত শাবাব। শাবাবের মুখোমুখি হওয়াতে বন্যার উপর তেমন প্রভাব লক্ষ্য করা যায় না, তবে স্বভাবের মধ্যে লক্ষ্য করা যায়। তারা শুধু মুখোমুখি হয়, কোনো কথা হয় না। হয়তো শাবাব কিছু বলতো, কিন্তু পরিস্থিতির প্রতিকূলতা নাকি তার বোকামির ফল। তার গলা পর্যন্ত কথা এসেও মুখ দিয়ে বেরোয় না। বিদায় শেষে মহিমা বেগম আর মাজাহার সাহেব নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরোনোর আগে বন্যার কাছে গেলেন। মহিমা বেগম স্বাভাবিক গলায় বন্যার উদ্দেশ্যে বলেন, বন্যা, তোকে একটা কথা বলা হয়নি। বন্যা জিজ্ঞাসু দৃষ্টিতে মহিমা বেগমের দিকে তাকায়। মহিমা বেগম জবাব দেন, সেদিন তোকে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টা জায়ানই আমাদের জানিয়েছিল। বন্যা ম্লান হাসে। সে জানতো এরকম কিছু শুনবে। জায়ান মানুষটা সেই ছোটবেলা থেকেই বন্যাকে নানাভাবে সাহায্য করে আসছে, তবে সবটাই লুকিয়ে। জায়ানের জন্যই নিজের পড়ালেখা চালিয়ে যেতে পেরেছিল সে। ভার্সিটির ভর্তি যুদ্ধে অংশ নিতে পেরেছিল। জুইয়ের বিয়ের আগের দিন জায়ান বন্যার গায়ে হাত তুলেছিল, এটাও ঠিক, কারণ জুই সুইসাইড করবে বলে জায়ানকে ভয় দেখিয়েছিল। আর বন্যা বারবার বিয়েতে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে জায়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বন্যার গায়ে হাত তুলে ফেলে। যদিও জায়ানের উপর বন্যার কোনো রাগ নেই। পূর্ণিমা রাত, হয়তো রাত 11টা বা 11:30 বাজে। রাস্তার ধারে সাইড করা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে বন্যা। তার 2 হাতে 2টা আইসক্রিম। আইসক্রিম পেলে বন্যার আর দিন দুনিয়ার হুঁশ থাকে না। অনতি দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে আদিত্য। ল্যাম্পপোস্টের আলো বন্যার শ্যামবর্ণ চেহারায় প্রতিফলিত হয়ে ধরা দেয় আদিত্যর চোখে।
মোহমেও লাগে বন্যাকে। আদিত্য অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে বন্যাকে, কিন্তু বন্যার সকল মনোযোগ আইসক্রিম দুটোর দিকে। বন্যা, তোমাকে একটা কথা বলার ছিল। বন্যা তার মনোযোগ আইসক্রিমের দিকে স্থির রেখে ছোট্ট করে বলে। আদিত্য আশাহত হয়, আবার বন্যাকে ডাকে। বন্যা। তখনও বন্যার মনোযোগ আইসক্রিমের দিকে। আদিত্য সামান্য বিরক্ত হয়, তবুও মুখে কিছু বলে না। বন্যা, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে বিয়ে করেই নিজের কাছে নিয়ে আসিনি? বন্যা ছোট্ট করে বলে। এই মুহূর্তে আইসক্রিম থেকে নিজের মনোযোগ সরালে বোধ হয় দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে গড়গড় করে বলে দেয়। বন্যা, আমাকে 3 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। আমি আগে থেকে জানতাম আমাকে যেতে হবে, তাই তোমাকে নিজের কাছে নিয়ে আসিনি। আমরা এতদিন যদি একসাথে থাকতাম তাহলে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হতো, তাই আমি এই দূরত্বটা আমাদের মধ্যে রাখতে চেয়েছিলাম। বন্যার হাত থেকে আইসক্রিম দুটো মাটিতে পড়ে যায়। চুপসে যাওয়া মুখ নিয়ে আদিত্যর পানে তাকিয়ে থাকে সে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। পরেরটুকু আর গাওয়া হলো না। কলিং বেল বাজার শব্দ কানে এলো। মহিমা বেগম ও মাজহার সাহেব আজ বাড়ি নেই। বারান্দা থেকে বের হয়ে বন্যা চলল দরজা খুলতে। আদিত্য দেশের বাইরে গেছে 3 দিন হলো। বন্যা অনেক করে বলেছিল আদিত্য যেন তাকে একা করে দিয়ে না চলে যায়, কিন্তু আদিত্যর কাছে উপায় ছিল না, যেতেই হলো। যাওয়ার আগে বন্যার সাথে একবার দেখাও করে যায়নি, একবার বিদায় নিয়ে যায়নি। দরজা খুলে বন্যা কাউকে পেল না। দরজা বন্ধ করতে নিবে তখনই চোখে পড়ে দরজার সামনে, অর্থাৎ তার পায়ের কাছে একটা খাঁচা রাখা, যার ভেতর একজোড়া শুভ্র রঙের পায়রা ডানা মেলতে ব্যস্ত। বন্যা আরেক পলক এদিক ওদিক তাকায়, না কেউ নেই। তাহলে খাঁচাটা এখানে রাখলো কে? বন্যা খাঁচা হাতে তুলে নেয়, বাসার ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। হুট করে খাঁচার নিচ থেকে একটা নীল রঙের কাগজ মেঝেতে পড়ে। বন্যা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। খাঁচাটা এক পাশে রেখে ঝুঁকে কাগজটা হাতে নেয়। পাশে থাকা সোফায় বসতে বসতে চিরকুটের ভাঁজ খোলে। নীলরঙা কাগজে কালো কালির আঁচড়ে গোটা গোটা অক্ষরে লেখা, অভিমানী বৃষ্টিকন্যার জন্য প্রেমিক পুরুষের সামান্য উপহার। বন্যা থ মেরে বসে থাকে। অজান্তেই দুফুটা তপ্ত জল গড়িয়ে পড়ে দাগর দাগর চোখজোড়া থেকে। পর মুহূর্তে আবার ঠোঁটে ফুটে তোলে ম্লান হাসির রেখা। কি অদ্ভুত, তাই না? চোখে জল অথচ মুখে এক টুকরো হাসির রেখা। বৃষ্টিকন্যা আপন মনে বিড়বিড়ায়। সাময়িক বিরহে না হয় বিলীনেই রব, তবু বিশ্বাস তো আছে ফিরবে তো আমার কাছে। আবারও আমি তোমার চোখের ওই গভীর দৃষ্টিতে নিজেকে হারাবো, তোমার ভালোবাসার সাগরে নিজেকে ভাসাবো। শেষ গল্পটায় তুমিই তো রবে বৃষ্টিকন্যার পাশে। বৃষ্টিকন্যা যে প্রেমিক পুরুষের পথ চেয়ে রয়েছে, জলদি ফিরে এসো। প্রেমিক পুরুষের পলায়নে বৃষ্টিকন্যার রিক্তশূন্য দিনগুলো কাটতে থাকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে। প্রেমিক পুরুষও কি বৃষ্টিকণার মতোই বিরহের আগুনে পড়ে? 10 তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে নিজের চোখের দৃষ্টি স্থির করে রেখেছে সে রূপালী আলো ছড়ানো চাঁদের দিকে। দূর হতে বৃষ্টিকণার প্রতিচ্ছবি আঁকছে সে চাঁদের বুকে। এখন শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। বৃষ্টিকণার কাছে ফিরে যাওয়ার অপেক্ষা। একটা সময় আসলে হয়তো সব সম্পর্কেই একটা দূরত্ব তৈরি করা দরকার। একে অপরের জীবনে একে অপরের ঠিক কতটা তা তখন টের পাওয়া যায়। 4 বছর পর লন্ডনের একটা মেডিকেল কলেজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে অদিতি। রোজকার মতো আজও মানুষটা আসতে দেরি করছে। আরও 5 মিনিট অপেক্ষা করার পর জায়ান গাড়ি নিয়ে অদিতির সামনে এসে থামায়। অদিতি গাল ফুলিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসে। মেয়েটার অভিমানের চেহারা দেখে জায়ান নিঃশব্দে হাসে। সে যে কেন সবসময় অদিতিকে নিতে আসতেই দেরি করে ফেলে সে নিজেও বোঝে না। জায়ান আর অদিতি লন্ডনে এসেছে আরও 3 বছর আগে। জায়ান তার পরিবারের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করে এসেছে। তার অভিমত লোভী অহংকারী মানুষদের সাথে সে এক ছাদের নিচে থাকতে পারবে না। জায়ান এই কথাটা যখন বলে তার মা যামিনী বেগম উল্টো অদিতিকে দোষারোপ করতে শুরু করে। অদিতি নাকি তার ছেলের কান ভারী করেছে। এক পর্যায়ে এসে জায়ান অদিতিকে নিয়ে বাড়ি তো ছাড়েই, সাথে সম্পর্ক ছিন্ন করে একেবারে বিদেশ চলে আসে।
এখানে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর অদিতি মেডিকেল কলেজের স্টুডেন্ট। শাবাব আর জয়ের ডিভোর্স হয়েছে আরও 2.5 বছর আগে। ডিভোর্সটা করিয়েছিল শাবাবের মা রাজিয়া বেগম। রাজিয়া বেগম নিজের চোখের সামনে ছেলের জীবন ধ্বংস হয়ে যাওয়া মেনে নিতে পারছিলেন না। ভেবেছিলেন ছেলের ডিভোর্সটা করিয়ে দিয়ে আবার বিয়ে দিবেন, কিন্তু ডিভোর্স হলেও শাবাবকে দ্বিতীয়বার বিয়ে দিতে পারেননি। শাবাব দ্বিতীয় বিয়ের ব্যাপারে সরাসরি নাকচ করে দিয়েছে। রাজিয়া বেগম আর ছেলেকে জোর করেননি, একবার জোর করে বিয়ে দিয়ে দেখেছেন তার পরিণাম কেমন। রূপের পূজারী হওয়ার ফল তিনি পেয়েছেন। দুনিয়া উল্টে গেলেও এটা সত্য যে শাবাব বন্যাকে ভালোবাসে বলেই হয়তো জুইকে কোনোদিন স্ত্রীর পূর্ণাঙ্গ অধিকার সে দিতে পারেনি। ভালোবাসে বলেই হয়তো দ্বিতীয়বার বিয়ে করতে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে জুই ডিভোর্স ব্যাপারে দ্বিমত করেনি। রাজিয়া বেগম তাকে ডিভোর্স দিতে বললে সে এক বাক্যেই রাজি হয়ে যায়, কারণ ততদিনে সে বিদেশি বড়লোক এক লোকের সঙ্গে পরকীয়ায় মেতে উঠেছিল। বারেক সাহেব আর জামিনী বেগমও বিষয়টা জানতেন। লুভের বসে জুয়ের প্রেমিকের প্ররোচনায় তারা 3 জন দেশের সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে পা দিয়েছিল বিদেশের মাটিতে। কিন্তু ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। জুয়ের প্রেমিক সে তো মানব পাচার চক্রের সাথে জড়িত। জুইকে একবারের জন্য নিজের হাতের মুঠোয় নিয়ে নাচিয়ে জুইকে আর তার বাবা মাকে পাচার করে দেয়। জুই, বারেক সাহেব আর জামিনী বেগম কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল ঠিকই, কিন্তু দেশের মাটিতে খেয়ে পড়ে বাঁচার মতো না বাকি ছিল অর্থ, আর না ছিল জমি জামা। যে টাকা লোভের বসে তারা একের পর এক অন্যায় করে গেছে, সেই লোভই তাদের নিঃস্ব করে দিয়েছে। মাস গেলে জায়ান এককালীন কিছু টাকা পাঠিয়ে দেয়। যতই হোক নিজের বাবা মা বোনকে তো আর ফেলে দিতে পারে না। খেয়ে পরে অন্তত বাজিয়ে রাখা ছেলে হিসেবে তার কর্তব্য। বারেক সাহেব আর জামিনী বেগম বন্যার দ্বারের কাছে গিয়েছিল ঠিকই তাদের কৃতকর্মের ক্ষমা চাইতে, তবে ক্ষমা চাওয়াটাই আসল উদ্দেশ্য ছিল নাকি ক্ষমা চাওয়ার বাহানায় কিছু অর্থ সম্পত্তি হাতিয়ে নেয়া, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বন্যা সেদিন সরাসরি তাদের জানিয়ে দিয়েছিল, আমি তোমাদের কোনো দিন ক্ষমা করব না, তবে তোমাদের ক্ষতিও আমি চাই না। যতই হোক তোমাদের জন্যই আমি আমার সুখের সন্ধান পেয়েছি। তোমাদের কর্মের শাস্তি পরকালে উপরওয়ালাই তোমাদের দেবে, আর থাকে ইহকালে তোমাদের ক্ষমা করার কথা। তাহলে বলবো, বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দেয়া মানে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতার উপহার হিসেবে পাওয়া। মানুষের পার্থিব কর্মের ফল মানুষ কোনো না কোনোভাবে পৃথিবীতে পেয়ে যায়, আর থাকে পরপারের কথা। উপরওয়ালার বিচারকর্ম তো অতি সূক্ষ্ম, পাপের শাস্তির থেকে রেহাই পাওয়া সম্ভব না। প্রকৃতিতে তখন বর্ষাকাল বিরাজ করছে। আকাশে কাজল কালো মেঘের আনাগোনা, হুটহাট জলের বর্ষণ। তেমনই একটি বৃষ্টিমুখ রাত। রাতের আধারের কারণে কাজল কালো মেঘগুলোর আলাদা অস্তিত্ব চোখে ধরা পড়ে না। আকাশ তখন জলের বর্ষণে ধরণীকে ভিজিয়ে দিতে মত্ত, আর বৃষ্টিকণা সে যে বৃষ্টিবিলাসে মত্ত। পরনের লাল শাড়িটা ভিজে তার গায়ের সাথে লেপ্টে আছে। মুক্ত দানার মতো জলকণা তার চেহারায় লেগে রয়েছে। ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়েই 2 হাত মেলে বৃষ্টির ফোঁটা নিজের গায়ে মাখতে সে ব্যস্ত। রাত 9:30। আদিত্য ছোট্ট আব্রকে কোলে নিয়ে বেডরুমে ঢোকে। ছেলেটা তার বাবার প্রেমিক। ঘুম থেকে উঠে তার বাবাকেই চায়, রাতের ঘুমাতে গেলেও তার বাবাকেই চায়। এতক্ষণ আদিত্য ডাইনিং রুম আর ড্রয়িং রুম জুড়ে পায়চারি করতে করতে আব্রকে ঘুম পাড়াচ্ছিল। ঘরে ঢুকে বারান্দায় ঢোকার দরজায় অর্থাৎ থাই গ্লাসের সামনে পর্দা দেয়া দেখে খটকা লাগে আদিত্যর। আব্রকে কোলে নিয়েই এগিয়ে যায় দরজার দিকে। পর্দাটা একদিকে সরিয়ে দেয়। তখনই চোখে পড়ে বৃষ্টি বিলাসে মত্ত বৃষ্টিকণার দিকে। আদিত্য দীর্ঘ শ্বাস ফেলে। এই রাত বিরাতে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হবে। নির্ঘাত কাল সকাল হতে না হতেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে জ্বরের ঘুরে কাঁপাকাঁপি শুরু করবে। আদিত্য কপট রাগ দেখাবে। বৃষ্টিকণা গাল ফুলিয়ে বলবে, বকাবকি না করে আসো তো, আমাকে জড়িয়ে ধরে থাকবে, দেখবে আমার জ্বর লেজ গুটিয়ে পালিয়েছে। আদিত্য সেও তাই করবে। অফিসে যাওয়া বাদ দিয়ে তার বৃষ্টিকণাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে, নয়তো জলপট্টি দিবে। আব্রকে বিছানায় শুয়ে দিয়ে 2 পাশে 2টা বালিশ দিয়ে দেয় আদিত্য। পা বাড়ায় বারান্দার দিকে। বৃষ্টির পানিতে আদিত্যর ফিনফিনে পাতলা শুভ্র রঙের শার্টটা গায়ের সাথে লেপ্টে যায়। বন্যা তখনও আদিত্যর উপস্থিতি টের পায়নি। তাদের মধ্যকার দূরত্ব তখন 1 হাতেরও কম। তখন বন্যার নাকে আসে চিরপরিচিত ঘ্রাণ।
পিছনে ফিরতেই আদিত্য কৌশলে বন্যার কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। দৃষ্টিকণার কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলে, শেষ গল্পটা শুধুই তুমি।